বিজি 212 মানে সিস্টেমিক ব্যাকটেরিওলজি এন্ড মাইক্রোলজি যে ল্যাব, সেই ল্যাবটা আমরা আজকে পড়াবো। আমরা চেষ্টা করবো আজকে একবারেই তোমাদের বলে দিতে, মানে একটা লেন্দি ক্লাস নিয়ে। হুম। সেক্ষেত্রে তোমাদের হয়তো মানে পরীক্ষার পর পরই পরীক্ষাটা দিয়ে ফেলতে সুবিধা হবে, আগে থেকে তোমাদের জানা থাকলেও কি কি তোমাদের লিখতে হবে, কি কি পরীক্ষাতে আসবে। সেক্ষেত্রে ল্যাবটা আমাদের আর বেশি দিন সময় লাগবে না। তবে আমাদের এখানে যে টেস্ট গুলো আমরা বলবো, এই টেস্ট গুলোর মধ্যে কয়েকটা টেস্ট আমরা তোমাদেরকে ল্যাবে নিয়ে দেখাবো, তবে সেটার উপর তোমাদের মার্কিং হয়তো হবে না। মার্কিং হবে তোমাদের থিওরিটিক্যাল জায়গাতে, কারণ তোমাদের আমরা ল্যাবে নিয়ে দেখাবো, কোনো কিছু করতে দেওয়ার সুযোগ হবে না। ধরো আমরা ইনভিট টেস্ট বলবো, ইনডোল টেস্ট বলবো, ঠিক না, মিথাইল রেড টেস্ট বলবো, অক্সিডেজ কিংবা ক্যাটালিস্ট টেস্ট বলবো, এগুলো কিভাবে করে ল্যাবে আমরা দেখাবো। আমি দেখাবো, কিন্তু আমার কোনো হয়তো মানে সাথে থাকা ছাত্র সে দেখাবে তোমাদের। দুটা বা তিনটা গ্রুপে স্টুডেন্টের সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা এটা দেখাবো। দেখানোর পরে তোমরা এটা মানে জানলা, তুমি যে থিওরিটিক্যাল পড়লা সেটার সাথে তুমি মেলাবা যে তুমি কি কি দেখলা, মিলছে কিনা। কিন্তু তুমি যদি এক্সপেরিমেন্ট নাই করো, তাহলে তোমাকে এক্সপেরিমেন্টের উপর তো আর মার্কিং করা যাচ্ছে না। তো ওইটার উপর তোমার কোনো মার্কিং থাকবে না। মার্কিং হবে কি, থিওরিটিক্যাল ভাবে তুমি পরীক্ষা দিবা। হ্যাঁ, মানে মিড টার্মের একটা প্রশ্ন থাকবে এবং ফাইনাল একটা প্রশ্ন থাকবে, সেটার উপর তুমি পরীক্ষা দিবা। ওকে, আমরা শুরু করব হ্যাঙ্গিং ড্রপ অ্যান্ড ওয়েট মাউন্ট ফর স্টাডিং লিভিং মাইক্রো অর্গানিজম, এই কন্টেন্টটা দিয়ে। এগুলো প্রত্যেকটা তোমাদের হাতে এক্সপেরিমেন্ট লিখতে হবে, মানে তোমাদের ল্যাব নোটে মানে এইগুলো থাকবে। প্রথম এক্সপেরিমেন্ট হবে এইটা। এক্সপেরিমেন্টের নাম এখানে দেয়া আছে, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ লিভিং মাইক্রো অর্গানিজম ইউজিং এ হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন। ওয়েট মাউন্টের দরকার নেই, শুধু হ্যাঙ্গিং ড্রপে আমরা পড়াবো। ওকে, তাহলে হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশনটা কি আমরা তাহলে জানার চেষ্টা করব। প্রথমে আমরা একটা অবজেক্টিভস জানি, যেটা আমরা কেন করছি। ওয়ান্স ইউ হ্যাভ, এইভাবে তোমরা লিখবা না। তোমাদের লেখাটা তাহলে কেমন হবে, ভাষাটা কি হবে? বুঝতে পারছো? মানে তোমাদের এখানে ভাষাটা কি হবে, আই কিংবা, বা তুমি আসলে সেন্টেন্সটা কি অন্যভাবে রিসাফল করে লিখতে পারো, যে লার্নিং অবজেক্টিভস হচ্ছে এইগুলা, বা এই এক্সপেরিমেন্টটা কমপ্লিট করার পরে আমি এইগুলো শিখবো, বা আমরা এগুলো শিখতে পেরেছি বা পারবো। নাম্বার ওয়ান, মাইক্রোস্কোপিক্যালি এক্সামাইন লিভিং মাইক্রো অর্গানিজম। তাহলে লিভিং মাইক্রো অর্গানিজম জীবিত আছে কিনা মোটিলিটি দেখার জন্য আমরা তাহলে এটা করতে পারি, যে সে নড়াচড়া করবে, মানে তার মোটিলিটি আমরা তাহলে এভাবে দেখতে পারি। মেকিং এ হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন ও ওয়েট মাউন্ট টু ভিউ লিভিং মাইক্রো অর্গানিজম, একটা প্রিপারেশন তৈরি করব, একটা হ্যাঙ্গিং ড্রপ আমরা দেখাবো, সেটার মাধ্যমে আমরা লিভিং মাইক্রো অর্গানিজমকে দেখবো। প্রিন্সিপাল, প্রিন্সিপালটা আমরা একটু পড়ি, তারপর আমরা চিত্রে চলে যাব, সরাসরি ফিগারে চলে যাব। ব্যাকটেরিয়া, বিকজ অফ their স্মল সাইজ and a refractive index that closely approximate that of water, do not lend themselves readily to microscopic examination in a living unstained state। তার মানে আমরা বলছি ব্যাকটেরিয়ার ছোট সাইজ কিংবা তার রিফ্রাক্টিভ ইন্ডেক্স যেটা ওয়াটারের কাছাকাছি, এই সমস্ত বিভিন্ন কারণে তাকে আমরা স্টেইন ছাড়া, মানে আনস্টেইনড অবস্থাতে তাকে আমরা দেখতে পাই না, সুতরাং তাকে আমাদের স্টেইন করতে হয়। Examination of living microorganism is useful, however, to do the following. Number one, এই লিভিং মাইক্রোঅর্গানিজম কে দেখাটা খুবই উপকারী বা গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে আমরা কি করতে পারি, অবজার্ভ করতে পারি দ্য সেল অ্যাক্টিভিটিস, যেমন মোটিলিটি কিংবা বাইনারি ফিশন। মানে বাইনারি ফিশন তো বুঝি, বাইনারি ফিশন কি? সবাই একদম চুপ করে আছে, বাইনারি ফিশন পড়া হয়নি? Sexual reproduction. বাইনারি ফিশন মানে সরাসরি বললে সরাসরি হচ্ছে উত্তর কি এইটা? Sir, কেউ one নাই kind বলে? of সে তো সেক্সুয়াল রিপ্রোডাকশন বললো, এটা তো আরেক ভুল আর কি। যাই হোক, মানে বাইনারি ফিশনটা কি? স্যার, দুই ভাগে ভাগ হওয়া। দুই ভাগে ভাগ হওয়া তো আমরা বলি ওটাকে ফিশন, বিভাজন তো ফিশন।
বাইনারি কখন? আচ্ছা, আমি বুঝেছি যারা উত্তর দিচ্ছ তারা ওই যে আমাদের ইয়া থেকে উত্তর দিচ্ছ, মানে মাইক্রোলজিতে বোধহয় পড়িয়েছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা পদ্ধতি। হ্যাঁ, ওইখানে বোধহয় বাইনারি ফিশন, তারপরে আসলে হচ্ছে কি আহ আরো ভুলে গেছি আমি। আরো বেশ কিছু আমরা পড়িয়েছিলাম। এছাড়া মানে ব্যাকটেরিয়ার যখন তোমরা পড়াশোনা করছো ব্যাকটেরিয়া, তখন বাইনারি ফিশন শব্দটা আসে নাই। একটা প্যারেন্ট সেল থেকে যে দুটো সেল আসলে আমরা পাই বাইনারি ফিশনের মাধ্যমে, তারপরে এখানে জেনারেশন টাইম কত হয় বা কি, এগুলো পড়েছো না? জি স্যার। প্যারেন্ট সেল তাহলে দুইটা আইডেন্টিক্যাল ডটারের ডিভাইডেড হওয়ার প্রসেসটা হচ্ছে বাইনারি ফিশন। হ্যাঁ, একদম হচ্ছে দুইটা আইডেন্টিক্যাল ডটার সেল হবে একটা প্যারেন্ট সেল থেকে। এগুলো আমরা ব্যাকটেরিয়ার মধ্যে দেখি, প্রোটোজোয়া কিংবা কিছু কিছু ক্ষেত্রে অ্যালজির মধ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, এখানে কিন্তু কোনো ধরনের কোনো জেনেটিক ভ্যারিয়েশন হয় না, মানে মিউটেশনটাকে বাদ দিয়ে যদি বলি সর্ট অফ মিউটেশন থাকতে পারে কিন্তু কোনো জেনেটিক ভ্যারিয়েশন হয় না। একদম আইডেন্টিক্যাল দুটো ডটার সেল আমরা এখানে পেতে পারি। ওইটার গল্পে আর যাবো না। তাহলে আমরা এই যে যে একটা থেকে দুটো মানে হচ্ছে, একটা প্যারেন্ট থেকে দুটো মানে আসলে হচ্ছে ডটার সেল আসতেছে, সেই প্রসেসটা আমরা দেখতে পাই, একদম লিভিং ভাবে দেখতে পাই। মোটিলিটি, ও যে মোটাইল মানে ও যে নড়াচড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলনের যে সক্ষমতা, সেটাও আমি দেখতে পাই। তাহলে এই প্রসেসটা আমরা কেন করছি? কারণ আমরা মাইক্রোস্কোপিক যে অন্যান্য প্রিপারেশন গুলো আছে, যেমন আমরা যদি গ্রাম স্টেনিং করি, গ্রাম স্টেনিং এটা দেখা যাবে, ওর মোটিলিটি দেখা যাবে, ও নড়াচড়া করলে আমরা দেখতে পাবো, দেখতে পাবো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে লিভিং ভাবে দেখার একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে কি, অবজার্ভ দ্য ন্যাচারাল সাইজেস এন্ড শেপস অফ দ্য সেল কনসিডারিং দ্যাট হিট ফিক্সেশন। মানে আমরা হিট ফিক্সেশন কখন করি? গ্রাম স্টেনিং এর মানে পদ্ধতি পড়ার সময় তোমরা স্মেয়ার প্রিপারেশন পড়েছিলা? স্মেয়ার প্রিপারেশন, জি স্যার পড়েছি। স্মেয়ারটাকে জি আমরা স্যার। হিট ফিক্স করতে বলি, মানে একটা ফ্লেমের উপর দিয়ে হালকা করে একটু মানে পাসেজ, মানে র্যাপিড পাসেজ করলে কি হয়, বুনসেন ওই যে ফ্লেমের উপর দিয়ে, তাহলে ওটা ফিক্সড হয়ে যায়। হিট দিয়ে ফিক্সড করলাম মানে এটাকে বলছি হিট ফিক্সেশন। সো এই যে হিট ফিক্সেশন পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে কিছু পরিমাণের হচ্ছে ডিস্টরশন ঘটে। ডিস্টরশন মানে কি? মানে হচ্ছে তার যে মানে একদম ইনট্যাক্ট যে কনফিগারেশনটা, কনফিগারেশনটা নষ্ট হয়। এছাড়াও কিছু কিছু কেমিক্যালের কারণে, যেগুলো আমরা স্টেনিং এর মধ্যে ব্যবহার করি, সেগুলোর কারণেও এই সাম সর্ট অফ বা সাম ডিগ্রি অফ ডিস্টরশন ঘটে। যে ডিস্টরশনটা এই পদ্ধতিতে ঘটে না। তাহলে এই পদ্ধতির একটা সুবিধা কি, ন্যাচারাল সাইজ এবং শেপের মাধ্যমেই আমরা ওকে দেখতে পাই, মানে ওই সাইজ আর শেপ আমরা দেখতে পাই, কারণ এখানে কোনো হিট ফিক্স এই পদ্ধতির কোনো দরকার নেই। তাহলে এখানে আমরা তিনটা একদম খুব মেজর জায়গা বললাম, মর্টিলিটি দেখি, বাইনারি ফিশন দেখতে পাই, এবং এটা ন্যাচারাল কনফিগারেশনে বা ন্যাচারাল সাইজের শেপে ওকে দেখতে পাই। হিট ফিক্সেশনের প্রয়োজন পড়ে না। এখানে আমরা কিছু ব্যাকটেরিয়ার কথা বলেছি যাদেরকে আমরা হ্যাঙ্গিং ড্রপ করে দেখতে পারি। এটা আসলে ল্যাবে যখন আমরা মানে কাজ করি বা পড়াই, তখন আমরা এইভাবে মানে জিনিসগুলো বলার চেষ্টা করি। এখানে কিছু অ্যালজি, প্রোটোজোয়ার কথা বলা আছে যাদেরকে আমরা এই পদ্ধতির মাধ্যমে দেখতে পারি। পদ্ধতিটা তাহলে কিভাবে হবে? প্রসিডিওর, হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন। একটা সেকেন্ড। কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা প্রথমে ছবিটা পড়াবো, এই ছবি থেকে পরবর্তীতে এই ব্যাখ্যাগুলো মানে তোমরা একটু মিলিয়ে নিবা। আমরা এইখান থেকে সব বলে ফেলবো এই ছবি থেকে। তাহলে প্রসিডিওরে আমরা ধাপ দেখতে পাচ্ছি, চারটা ধাপ, চারটা মেজর ধাপ। এটাই হচ্ছে হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন। আমরা কিভাবে হ্যাঙ্গিং ড্রপ প্রিপেয়ার করি, So, আমরা একটু দেখি।
Number 1, spread a ring of petroleum jelly around the concavity of the depression slide. তাহলে ডিপ্রেশন স্লাইড বলছি কাকে? এই যে যার মাঝখানে একটা কনকেভ একটা কন্ডিশন থাকে। কনকেভের বাংলা কি? অবতল। ঠিক আছে, অবতল হবে স্যার, একটু কম জায়গা। কম জায়গা কি কি বললো স্যার? অবতল জায়গা, অবতল মানে ইনওয়ার্ডের দিকে থাকে। ইনওয়ার্ড মানে কি? একটু ভিতরের দিকে, মানে একটু গর্তের মতো থাকে, এই তো নাকি? এটা বলতে চাইছো? জি স্যার, গর্ত, আচ্ছা। ছোট গর্ত। একটু হ্যাঁ, মানে একটা সার্কেল থাকে, মানে ইনওয়ার্ড থাকে, কার্ভটা থাকে ইনওয়ার্ড মানে ভিতরের দিকে থাকে। সো স্লাইড কনকেভিটি থাকে, পেট্রোলিয়াম রিংটা হবে কি? এটার চারপাশে আমরা পেট্রোলিয়াম রিং দিব। মানে এই যে ডিপ্রেশন স্লাইড বলছি কেন? কারণ এটা ডিপ্রেসড নিচের দিকে, মানে এইদিকে একটু গর্তের মতো থাকে, কনকেভ একটা ক্যাভিটি থাকে, এটাকে আমরা ডিপ্রেশন স্লাইড বলছি। এই স্লাইডের এই কনকেভ ক্যাভিটির চারপাশে একটা পেট্রোলিয়াম জেলির রিং আমরা তৈরি করব। নাম্বার 1 প্রসিডিউর হচ্ছে এটা। নাম্বার 2, place a loopful of bacterial culture in the center of a cover slip. তাহলে কভার স্লিপ হচ্ছে আরেকটা জিনিস। কভার স্লিপটা তাহলে এইরকম একটা কভার স্লিপ থাকে। সেই কভার স্লিপের মধ্যে আমরা তাহলে এখানে লুপফুল অফ ব্যাকটেরিয়াল কালচার এখানে প্লেস করব। এই লুপফুল অফ ব্যাকটেরিয়াল কালচার তাহলে কভার স্লিপের মধ্যে আছে। মানে কি? ধরো তোমার কাছে কোনো একটা হচ্ছে লিকুইড কালচার আছে, সেখান থেকে মানে একটা লুপফুল অফ কালচার নিয়ে এখানে দিলাম, অথবা কোনো একটা হচ্ছে আছে স্ট্রিকিং এর একটা প্লেট আছে, সেখান থেকে একটা লুপ নিলাম, মানে ওয়ান লুপফুল অফ ব্যাকটেরিয়াল কালচারকে টাচ করলাম, টাচ করে এখানে দিলাম। তাহলে কভার স্লিপে আছে কি ব্যাকটেরিয়াল কালচার, আর ডিপ্রেশন স্লাইডে আছে কি একটা কনকেভ ক্যাভিটি এবং তার চারপাশে পেট্রোলিয়াম জেল। এটা হচ্ছে সেকেন্ড ধাপ। 3 নাম্বার ধাপ, এটাই মোস্ট ইম্পর্টেন্ট ধাপ। Lower the depression slide with the concavity facing down onto the cover slip. Press gently to form a seal. এটার মানে কি বুঝতে পারছি? তার মানে এই যে ডিপ্রেশন স্লাইড, এটাকে উল্টো করে ফেললাম, মানে কনকেভ ক্যাভিটিটা নিচের দিকে গেল ফেসিং ডাউন, এবং এই দিকে কি থাকবে? কভার স্লিপ থাকবে। তার মানে তোমার এক হাতে কভার স্লিপ আছে, অন্য হাতে ডিপ্রেশন স্লাইডটাকে উল্টো করে এই যে যে গর্তের মতো কন্ডিশন থাকে কনকেভ ক্যাভিটি, সেটাকে কভার স্লিপের উপরে এনে জেন্টলি প্রেস করে একটা সিল করে ফেলতে হবে। তাহলে এখানে এটাকে প্রেস করে এই জায়গাতে সিল করে ফেললাম। এটা কিন্তু উল্টে দিয়েছি, এভাবে যেটা আছে এই পোরশনটা নিচের দিকে চলে আসছে, এই যে কনকেভ ক্যাভিটি নিচের দিকে আসছে। এখন এটাকে প্রেস করে লাগাই দিলাম। তারপরে কি করতে হবে? টার্ন দ্য হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন ওভার সো দ্যাট দ্য কালচার ড্রপ অ্যাডহেয়ারস টু দ্য কভার স্লিপ। এটাকে এখন ঘুরায় ফেলতে হবে, যাতে করে কভার স্লিপের মধ্যে থাকা ব্যাকটেরিয়াল কালচার গুলা এটার মধ্যে আস্তে আস্তে অ্যাডহেয়ার করতে পারে। কারণ উল্টো ভাবে থাকলে তো এটা এই দিকে যাবে না, এটা তখন এই দিকে যাবে না। কিন্তু যখন ঘুরাই দিব আবার, তখন হবে কি আস্তে আস্তে অ্যাডহেয়ার করে পুরো ওই কনকেভ ক্যাভিটির মধ্যে সে আস্তে আস্তে সমস্ত জায়গার মধ্যে চলে যাবে। এখন এটাকে হ্যাঙ্গিং ড্রপ বললাম কেন? এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কি এটার সাথে কভার স্লিপটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, ঝুলে আছে। এই ঝুলে থাকার যে প্রিপারেশন, এইখান থেকে নামকরণ হয়েছে হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন। এরপরে আমরা করব কি, এটাকে মাইক্রোস্কোপে নিয়ে, ঠিক যেমন গ্রাম স্টেনিং এর তোমরা ছবি দেখেছো, যে একটা আসলে হচ্ছে স্লাইডকে মাইক্রোস্কোপের মধ্যে নিয়ে 10x 40x 100x এগুলোর মধ্যে দিয়ে ঘোরায় ঘোরায় তোমরা আসলে দেখার চেষ্টা করেছো, ঠিক তেমনি ডিফারেন্ট লেন্সে আমরা এটাকে দেখব। কিন্তু আমরা এখানে দেখতে পাবো কি ওরা নড়াচড়া করছে, চলনের সক্ষম, এই সমস্ত ব্যাকটেরিয়া প্রোটোজোয়াকে আমরা দেখতে পাবো নড়াচড়া করছে। ইভেন বাইনারি ফিশন, ওদের ডিভিশনটাকে আমরা দেখতে পাবো। এটা কেন? কারণ এইখানে আমরা ওর ন্যাচারাল কনফিগারেশনটা রেখেছি, হিট ফিক্স করি নাই, কোনো কেমিক্যাল ব্যবহার করিনি, পেট্রোলিয়াম জেলি শুধু চারপাশে দিয়েছি। কেন? কারণ পেট্রোলিয়াম জেলি ব্যবহার করার কারণ এই যে কভার স্লিপটা দিয়েছি, যাতে কভার স্লিপটা এর সাথে সুন্দরভাবে এখানে আসলে হচ্ছে সিল ফর্ম করে, এবং এইখানে যাতে ঘর্ষণের কারণে কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু যাতে নষ্ট হয়ে না যায়, পেট্রোলিয়াম জেলির মধ্যে তারা খুব সুন্দরভাবে মুভ করতে পারবে। বুঝা গেছে কি? জি স্যার, জি স্যার। তাহলে এটা হলো আমাদের লার্নিং অবজেক্টিভস, প্রিন্সিপাল
এবং এইখান থেকে হ্যাঙ্গিং ড্রপের প্রসিডিউর, শুধু যে একটা প্রসিডিউর এটা লিখলে হবে, ওয়েট মাউন্টের দরকার নেই। আর ম্যাটেরিয়ালস বা মানে কালচারের মধ্যে এখানে যেগুলো বলেছি এগুলো তো ল্যাবে যখন আমরা তোমাদের কাজ করানোর সময় যদি তোমাদেরকে এই ব্যাকটেরিয়াগুলো দিতাম তাহলে তোমরা এগুলো লিখলে এটা মানে ফ্রুটফুল হতো। এখন তুমি ইচ্ছা করলে লিখতে পারো, কিন্তু এগুলো তো আর আমরা ল্যাবে করাচ্ছি না, থিওরিটিক্যাল ভাবে তোমাদেরকে বলছি। তো তোমরা এইটুকু শুধু একটু দেখো, এবং আমরা এই এই প্রিপারেশনটা তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, বাকি কিছু জিনিস আছে আমরা সেগুলো দেখাবো। ইকুইপমেন্ট গুলো লিখতে হবে, ম্যাটেরিয়ালস কিছু থাকলে লিখতে হবে, ইকুইপমেন্ট লিখতে হবে, গুনশেন বার্নার লাগবে, ইনুকুলেটিং একটা লুপ লাগবে, ডিপ্রেশন একটা স্লাইড লাগবে, কনকেভ আর ক্যাভিটি সম্পূর্ণ একটা ডিপ্রেশন স্লাইড কিংবা একটা কভার স্লিপ লাগবে, মাইক্রোস্কোপ তো অবশ্যই লাগবে, পেট্রোলিয়াম জেলি লাগবে এবং কটন সোয়াব লাগবে। প্রত্যেকটারই কাজ আছে, তাহলে এই ইকুইপমেন্ট গুলো ব্যবহার করা হবে। প্রসিডিউরটা হচ্ছে এখানে যেটা আছে সেটা আমরা অলরেডি এখানে বলে ফেলেছি, এটা একটু অন্যভাবে এখানে বলা আছে। এটা গেল একটা প্রসিডিউর। তাহলে এক্সপেরিমেন্ট নাম্বার 1 হচ্ছে এটা। এখানে আমরা ব্রাউনিয়ান মুভমেন্ট নামে একটা মুভমেন্টের কথা বলবো। হ্যাঁ, you will observe the preparation microscopically for differences in size and shape of the cell as well as for motility, a self-directed movement. Okay, motility হচ্ছে মানে ওরা আসলে নিজে নিজেই মানে মুভ করে। It is essential to differentiate between a actual motility and a Brownian movement. তাহলে actual motility এক জিনিস আর Brownian movement হচ্ছে আরেক জিনিস। তাহলে Brownian movement কি? A vibratory movement of the cell due to their bombardment by water molecules in the suspension. তাহলে ব্রাউনিয়ান মুভমেন্ট আর মটিলিটি কিন্তু এক জিনিস না, এটা আসলে কি একটা ভাইব্রেশন। ভাইব্রেশন কেন? এই যে অনেকেই এখন এখন কেন মানে জয়েন করছে, এরা কারা? এই মাত্র জয়েন করলো, কি নাম? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি জয়েন ছিলাম, নেট কানেকশন দুর্বল ছিল যার কারণে স্যার লিভ হয়ে গেছিল, তারপর আবার রিজয়েন করছি। 07 এটা কে? মহিমা নাজারিন। কি আছে নাকি জয়েন করে নাই? এই তোমরা কি একজন আরেকজনটাকে জয়েন করে বসে আছো নাকি? থাকলে থাকো, এইগুলো দেখার আসলে সময় নেই। হ্যাঁ, আমি ক্লাস নেই। আচ্ছা, এটা গেল প্রথম এক্সপেরিমেন্ট। সেকেন্ড এক্সপেরিমেন্টে আমরা যাব। সেকেন্ড এক্সপেরিমেন্টে একটু লেন্দি এক্সপেরিমেন্ট, একটু বড় এক্সপেরিমেন্ট, ইনভিক টেস্ট। ইনভিক আমি জানি না তো তোমরা ইনভিকের কোনো কিছু পড়েছো কিনা, জেনারেল মাইক্রোবায়োলজির মধ্যেও এটা আলোচনা করা যায়, তবে সরাসরি হচ্ছে আমার এই কন্টেন্টে ইনভিকটা আছে। ইনভিক কি পড়ছো এর আগে? কতটুকু করা হয়েছে? স্যার ল্যাব এক্সপেরিমেন্টের জন্য দেওয়া হয়েছিল, যে ল্যাব খাতা লিখে পরে আবার এতে যাওয়া হয়েছে। এটা তো মানে আমি বলেছি ইনভিকের কতটুকু জানো তোমরা? ইনভিক কি 4টা টেস্টের সিরিজ, এটা 4টা পড়া হয়েছে? জি স্যার। জি স্যার, চারটাই পড়া হয়েছে। ইনভিক তো আমারই কন্টেন্ট এরিয়া, মানে ব্যাকটেরিওলজির, মানে এটার মধ্যে সিলেবাস ইনভিক টেস্ট। না স্যার, এটা হচ্ছে এটা কি জেনারেল মাইক্রোবায়োলজিতে ছিল? জি স্যার। ওয়ান ওয়ানে থাকার কথা না স্যার? আমরা জেনারেল মাইক্রোবায়োলজিতে ল্যাবের জন্য পড়েছিলাম ইউনিট টেস্ট, আর স্যার ব্যাকটেরিওলজি এন্ড মাইক্রোলজিতে জুবাইর স্যার একদিন পড়াইছিলেন ইউনিট টেস্ট। বেসিক্যালি ইনভিক টেস্টটা তোমাদের সিস্টেমেটিক ব্যাকটেরিওলজির ল্যাবের ভিতর আছে। তোমরা সিলেবাসটা একটু কাইন্ডলি দেখবা। আমার জানা মতো ইনভিক টেস্ট তোমাদের জেনারেল মাইক্রোবায়োলজিতে মানে সিলেবাসে থাকার কথা না, থাকলে এটা আমার সেকেন্ড ইয়ারের এটা থাকতো না। হ্যাঁ, কোনো কারণে হয়তো স্যার জানি না পড়িয়েছেন হয়তো, কিন্তু সিলেবাসে এটা আসলে হচ্ছে 212 তেই আছে, আমি যদি ভুল না করে থাকি। তাহলে তো এই টেস্ট আবার তোমাদের ওভারল্যাপ হয়ে গেল। স্যার পড়ি আবার পড়ি। আচ্ছা যাক, তাহলে আমরা ইনভিক টেস্টে যাচ্ছি। ইনভিক টেস্টে আমরা নিশ্চয়ই, তাহলে তোমরা অলরেডি জেনে গেছো যে আমরা এন্টারোব্যাকটেরিয়াস যে ফ্যামিলি,
সেটাকে আমরা আসলে ডিফারেন্সিয়েশন করার জন্য ইনভিক টেস্টটা করি। ইনভিক টেস্ট একটা সিরিজ অফ টেস্ট, ইনডোল টেস্ট, মিথাইল রেড টেস্ট, ভগেস প্রস্কাউট টেস্ট এবং সাইট্রোট ইউটিলাইজেশন টেস্ট। চারটা টেস্টের সমন্বিত একটা রূপ হচ্ছে, ছোট ফর্ম হচ্ছে ইনভিক। এখন ইনভিক টেস্টটা করছি কেন? আগেই বলে ফেলেছি, এন্টারোব্যাকটেরিয়াসি একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলি গুলার মধ্যে যেই ইয়াগুলো আছে, অর্গানিজম গুলো আছে, সেই অর্গানিজম গুলাকে পার্থক্য করার জন্য আমরা মেম্বার গুলাকে পৃথকীকরণ করার জন্য এটাকে ব্যবহার করছি। এন্টারোব্যাকটেরিয়াসি ফ্যামিলিটা হচ্ছে একটা শর্ট গ্রাম নেগেটিভ নন স্পোর ফর্মিং ব্যাসিলির একটা ফ্যামিলি। এর মধ্যে কারা কারা আছে? এর মধ্যে যে আমরা ডানে অনেকগুলো দেখতে পাচ্ছি, ল্যাকটোজ ফার্মেন্টার আছে, নন ল্যাকটোজ ফার্মেন্টার আছে, এটা এন্টারিক। এর বাইরে কিছু নন এন্টারিকের বলেছে। তাহলে এন্টারিকের মধ্যে কারা কারা আছে? ইকোলাই, এন্টারোব্যাকটেরিয়াস, ক্লেবশিয়েলা, সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস, সিউডোমোনাস এটসেট্রা। তাহলে এইগুলোর মধ্যে পার্থক্য করার জন্য আমরা ইনভিকটাকে ব্যবহার করছি। এর মধ্যে আমরা অনেককে প্যাথোজেন বলি, কাউকে আমরা বলি অকেশনাল প্যাথোজেন, কাউকে বলি নরমাল ইন্টেস্টাইনাল ফ্লোরা। প্যাথোজেন মানে কি? যারা আসলে রোগ সৃষ্টি করে বা সবসময় আসলে ডিজিজ কজিং অ্যাবিলিটি যাদের আছে, এটা সালমোনেলা, শিগেলা, এরা হচ্ছে প্যাথোজেনিক ইন নেচার। ওকেশনাল কারা? প্রোটিয়াস এবং ক্লেবশিয়েলা। এরা হচ্ছে যখন সুযোগ পাবে, মানে সুযোগ সন্ধানী, যখন সুযোগ পাবে তখন ডিজিজ কজ করবে। নরমাল ইন্টেস্টাইনাল ফ্লোরা হচ্ছে যারা সবসময় তোমার বডিতে প্রেজেন্ট, যেমন ইকোলাই প্রেজেন্ট, এন্টারোব্যাক্টার প্রেজেন্ট, এবং এগুলা সেপ্রোফাইটিক ভাবে তোমার ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে থাকে। মানে এই যে মানে অন্ত্রের যে ইয়াগুলো আছে, হ্যাঁ, ডিস্টাল কনভলিউটেড টিউব বলে কিংবা আসলে প্রক্সিমাল টিউব বলে, এই টিউবগুলোর চারপাশে এরা থাকে, ইন্টেস্টাইনাল ফ্লোর হিসেবে থাকে। তাহলে এইগুলা থেকে প্যাথোজেনকে, কিংবা প্যাথোজেন থেকে ওকেশনাল প্যাথোজেনকে, কিংবা ওকেশনাল প্যাথোজেন থেকে নরমাল ইন্টেস্টাইনাল ফ্লোরাকে, এগুলোকে আলাদা করতে গেলে একটা টেস্টের দরকার, বায়োকেমিক্যাল টেস্ট। সেই বায়োকেমিক্যাল টেস্টটাই হচ্ছে ইনভিক টেস্ট বা ইনডোল টেস্ট, মিথাইল রেড টেস্ট, ভগেস প্রস্কাউট টেস্ট এবং সাইট ইউটিলাইজেশন টেস্ট। এই টেস্টের মধ্যে আমরা এদেরকে পার্থক্য করতে পারি। এদের মধ্যে আবার কাউকে বলছি কেউ ল্যাকটোজ ফার্মেন্টার, কেউ নন ল্যাকটোজ ফার্মেন্টার। মানে কেউ ল্যাকটোজকে ফার্মেন্ট করে বেঁচে থাকতে পারে, কেউ ল্যাকটোজকে ফার্মেন্ট করে বেঁচে থাকতে পারে না। তার শুধু হয়তো গ্লুকোজ কিংবা অন্য কিছুর প্রয়োজন, ল্যাকটোজের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে না। তো এইভাবে এদেরকে আবার আলাদা আলাদা ছোট ছোট ভাগে ভাগ করেছি। এইগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশনের জন্য ইনভিক টেস্টটা আমার প্রয়োজন দরকার। এখন ইনভিক টেস্টের আমরা প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে হচ্ছে মানে ডেসক্রিপশন করতে চাই। ইনডোল টেস্ট কি, বা ইনডোল টেস্টের প্রিন্সিপাল কি, বা প্রসিডিওর কি। আমাদের পরীক্ষাতে কিন্তু এগুলো আসে। ইনডোল প্রোডাকশন টেস্ট, তাহলে প্রথম যেটা পার্ট এতে আমরা ইনডোল প্রোডাকশন টেস্ট বলছি, আই ফর ইনডোল। ওকে, এটা আমরা যখন একটা টেস্ট আমরা শেষ করব, তখন আমরা কি জানবো? determine the ability of microorganism to degrade the amino acid tryptophan। তাহলে ট্রিপ্টোফ্যান নামক একটা অ্যামাইনো অ্যাসিড আছে, সেটাকে ভাঙতে পারে কিনা একটা মাইক্রো অর্গানিজম, তার অ্যাবিলিটি আমরা দেখি এই টেস্টের মাধ্যমে। তাহলে ইনডোল পজিটিভ কথাটার মানেই হচ্ছে মাইক্রো অর্গানিজম ট্রিপ্টোফ্যানকে ভাঙতে সক্ষম। অবজেক্টিভ থেকে তো এটাই বুঝতে পারছি নাকি? ইনডোল প্রোডাকশন যদি হয় বা ট্রিপ্টোফ্যানকে যদি ভাঙতে পারে, তার মানে কি? মাইক্রো অর্গানিজম এর মধ্যে এই এনজাইম আছে, যে এনজাইমটা ট্রিপ্টোফ্যানকে ভাঙে। এখন এনজাইমটার নাম কি? ট্রিপ্টোফ্যানেজ নামক এনজাইম। তাহলে প্রিন্সিপালে চলে গেলাম আমরা যেহেতু পড়ছো, সেহেতু আমি আসলে হচ্ছে আর কাউকে প্রশ্ন না করে সরাসরি সামনের দিকে যাচ্ছি, পড়াতে থাকি। ট্রিপ্টোফ্যান একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এবং এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডটাকে ভাঙতে পারে এইরকম ব্যাকটেরিয়া, মানে আসলে হচ্ছে সব ব্যাকটেরিয়া এই অ্যামাইনো অ্যাসিডকে ভাঙতে পারে না, কারণ সবার মধ্যে এই ট্রিপ্টোফ্যানেজ এনজাইম নেই। তাহলে যার মধ্যে ট্রিপ্টোফ্যানেজ এনজাইম আছে, সে ট্রিপ্টোফ্যানকে ভাঙবে, ভেঙে ইনডোল প্রোডাকশন করবে। The ability to hydrolyze tryptophan with the production of indole is not a characteristic of all microorganisms and therefore serves as a biochemical marker। এই যে এটা সবার মধ্যে যেহেতু এই বিষয়টা নাই, সেহেতু এইটা একটা মার্কার হিসেবে কাজ করছে পার্থক্য করার জন্য, যে ও পজিটিভ ও নেগেটিভ, বা ও পারছে ও পারতেছে না, এটা একটা মার্কার হিসেবে কাজ করছে। এখানে আমরা যে মিডিয়াটা ব্যবহার করব, মিডিয়াটার নাম হচ্ছে সিম অ্যাগার। সিম অ্যাগার মানে কি? এখন সিম অ্যাগারের নামটা শুনি, বলো তোমরা। কথা বলছো না কেন? সবাই চুপচাপ কেন? মনে নাই স্যার, সাথে সবার মনে থাকবে না, এটা তো হতে পারে না। স্যার শুধু এগারের নাম বলছিল সিম, এই ব্যাপারে বিস্তারিত কিছু বলে নাই স্যার।
সিমের যদি আমি পুরো নাম না জানি তাহলে আমি আসলে হচ্ছে বুঝবো কিভাবে যে আসলে হচ্ছে মানে এটা মানে কি সিম। এটা তো মোবাইলের সিম না, হ্যাঁ সিম। সালফাইড ইনডোল মোটিলিটি, তার মানে কি সালফাইড থাকে, ইনডোল থাকে, মোটিলিটি দেখার জন্য আমরা এটাকে ব্যবহার করি। সালফাইড ইনডোল মোটিলিটি অ্যাগার, একটু লিখে রাখো খাতাতে কিংবা কোনো জায়গাতে লেখো, পরবর্তীতে দরকার হলে আর গুগলিং করে জেনে নিবা। সিম অ্যাগার, সালফাইড ইনডোল মোটিলিটি অ্যাগার, তাহলে আমরা ব্যবহার করি। মিডিয়া ছাড়া তো আর কাজ হবে না, মিডিয়া হচ্ছে সিম অ্যাগার। তাহলে সিম অ্যাগার ব্যবহার করলাম। সিম অ্যাগারের মধ্যে কি থাকছে, একটা সাবস্ট্রেট থাকছে ট্রিপ্টোফ্যান। তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে স্যার ট্রিপ্টোফ্যানটা কই ছিল যেটা আসলে ব্যাকটেরিয়া ভাঙবে? ট্রিপ্টোফ্যানটা এই অ্যাগারের মধ্যে আছে। তাহলে ব্যাকটেরিয়া যখন দিলা এই অ্যাগারের মধ্যে, এই অ্যাগারের মধ্যে থাকা উপস্থিত ট্রিপ্টোফ্যান কি সে ভাঙতে পারছে কিনা আমরা তো সেটা টেস্টই করতেছি। তো ট্রিপ্টোফ্যান কই ছিল এটা জানাটাও তো প্রয়োজন। ট্রিপ্টোফ্যানটা ছিল অ্যাগারের ভিতরে, এবং ট্রিপ্টোফ্যানকে ভাঙার জন্য যে এনজাইমটা থাকবে কার ভিতরে? ব্যাকটেরিয়ার ভিতরে। যদি থাকে তাহলে ট্রিপ্টোফ্যান হাইড্রোলাইজ হবে বা ভাঙবে, যদি না থাকে ভাঙবে না। এই যে ভাঙলো, ভেঙে তাকে কি তৈরি করবে আমরা এখন একটু মানে একটা কেমিস্ট্রি, আমরা একটু রিঅ্যাকশন বোঝার চেষ্টা করব। ট্রিপ্টোফ্যান কোথায় আছে? ওই মিডিয়ার মধ্যে আছে। ট্রিপ্টোফ্যানেস কোথায় আছে? ব্যাকটেরিয়ার মধ্যে প্রেজেন্ট আছে এনজাইম। তাহলে ট্রিপ্টোফ্যানটাকে সে ভেঙে ইনডোল নামক একটা সাইক্লিক একটা যৌগ বা মলিকুল তৈরি করবে, সাথে সাথে পাইরুভিক অ্যাসিড এবং অ্যামোনিয়া উৎপন্ন করবে। এখন এই যে ইনডোল প্রডিউস করেছে, এই ইনডোল যখন প্রডিউস হবে তখন ইনডোলটা বেসিক্যালি একটা কালার দিবে, কালার কম্পাউন্ড হিসেবে আসবে। এটা কিভাবে আসবে আমরা একটু দেখি। প্রেজেন্স অফ ইনডোল ইজ ডিটেক্টেবল বাই অ্যাডিং কোভাক্স রিয়েজেন্ট। তার মানে কি ইনডোল আছে কিনা সেটা বোঝার জন্য আমাকে একটা রিয়েজেন্ট দেয়া লাগবে। রিয়েজেন্টের নাম কি? কোভাক্স রিয়েজেন্ট। তাহলে কোভাক্স রিয়েজেন্ট কি জিনিস? কোভাক্স রিয়েজেন্ট হচ্ছে একটা রিয়েজেন্ট বা একটা মলিকুল, কমপ্লেক্স মলিকুল যার মধ্যে থাকে তিনটা জিনিস। একটা হচ্ছে প্যারা ডাইমিথাইল অ্যামিনো বেনজালডিহাইড, একটা হচ্ছে বিউটানল নামক একটা অ্যালকোহল থাকে, আর একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl থাকে। তাহলে এই তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত একটা কোভাক্স রিয়েজেন্ট, সেটা যখন আমি দিয়ে দিব ওই রিঅ্যাকশনের মধ্যে, যেখানে ইনডোল প্রডিউস হয়েছে কি হয় নাই বুঝতে চাই, তখন কি হবে? তখন একটা ঘটনা ঘটবে। ইনডোল ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য মিডিয়াম ইনটু দ্য রিয়েজেন্ট লেয়ার বাই দ্য অ্যাসিডিফাইড বিউটাইল অ্যালকোহল কম্পোনেন্ট and forms a complex with para-dimethyl aminobenzaldehyde yielding cherry red color. The chemistry of this reaction is illustrated. তার মানে কি একসাথে অনেকগুলো কথা বলে ফেলেছি, এইটা একটু ব্যাখ্যা করে বলি। এই যে সেকেন্ড রিঅ্যাকশনটা আমি দেখব, আমি বলতে চাচ্ছি ইনডোল প্রডিউস হয়েছে কি হয় নাই। ইনডোলের তো সরাসরি কোনো কালার নাই, এটা বোঝার জন্য আমি আরেকটা রিয়েজেন্ট দিয়েছি। রিয়েজেন্টের নাম কি? কোভাক্স রিয়েজেন্ট। তাহলে এই যে কোভাক্স রিয়েজেন্টের মধ্যে থাকা প্যারা ডাইমিথাইল অ্যামিনো বেনজালডিহাইড সে করবে কি? ইনডোলকে টেনে নিয়ে আসবে এবং একটা লেয়ার ফর্ম করবে। এই লেয়ারটা হবে কি? একটা কুইনোইডাল রেড ভায়োলেট কম্পাউন্ড, মানে এটা একটা চেরি রেড কালার দিবে। তার মানে ইনডোল যদি প্রডিউস হয় তাহলে কোভাক্স রিয়েজেন্ট অ্যাড করার সাথে সাথে এটা চেরি রেড কালার হয়ে যাবে। এটাই হচ্ছে পজিটিভ টেস্ট যে ইনডোল প্রডিউস হয়েছে। আর ইনডোল কখন প্রডিউস হবে? যখন ট্রিপ্টোফ্যানেজ এনজাইম থাকবে, ট্রিপ্টোফ্যানটা ভাঙবে। তার মানে কি একটার সাথে আর একটু রিলেটেড। আমি লাস্টে একটা কালার দেখে বুঝলাম যে আসলে এটা পজিটিভ, কিন্তু এর পেছনের ঘটনা হচ্ছে কি অনেক বড় ঘটনা। ট্রিপ্টোফ্যান ভেঙে ইনডোল হয়েছে, ইনডোলের সাথে কোভাক্স রিয়েজেন্ট রিঅ্যাকশন করেছে, করার পরে এই কুইনোইডাল নামক একটা রেড ভায়োলেট কম্পাউন্ড তৈরি হয়েছে, এবং যেটাকে আমি এইরকম একটা ছবিতে দেখি। তার মানে কি এটা হচ্ছে আনইনোকুলেটেড, মানে এখানে আমি কোনো ধরনের কোভাক্স রিয়েজেন্ট দেই নাই, এটা আমার কন্ট্রোল। নাম্বার 2, এটা হচ্ছে নেগেটিভ। তার মানে কি এটার মধ্যে মানে এখানে যে ব্যাকটেরিয়াটা দিয়েছিলাম সে আসলে এখানে ইনডোল তৈরি করতে পারে নাই, এবং কোভাক্স রিয়েজেন্ট দেওয়ার পরেও এখানে কোনো কালার হয়নি। 3 নাম্বারটা হচ্ছে আমার পজিটিভ টেস্ট। তার মানে এই টিউবের ভিতরে এমন একটা ব্যাকটেরিয়ার কালচার আমি দিয়েছিলাম যেই ব্যাকটেরিয়াটা অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যানকে ভেঙে ইনডোল প্রডিউস করেছে, এবং ইনডোলটা কোভাক্স রিয়েজেন্টের সাথে রিঅ্যাকশন করে চেরি রেড কালার দিয়েছে। কথা শেষ, বোঝা গেছে? ইনডোল টেস্ট। ইয়েস স্যার। আগে কতটুকু পড়েছো আমি জানি না, কিন্তু আমি কিন্তু যেভাবে পড়াচ্ছি এভাবে কিন্তু ভাইবা বোর্ডে প্রশ্ন করবো না, পারলে কিন্তু আসলে এইভাবে মার্কিং হবে না। বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে, স্যার আমি বুঝি না। ঠিক আছে? আশা করি সবাই অলরেডি বুঝেছে। প্রসিডিউর মানে ল্যাব 1 ল্যাব 2 মানে অনেক কিছুই বলা আছে। প্রসিডিউর গুলো তোমরা একটু দেখে বুঝে লিখো আর কি, যতটুকু প্রয়োজন। যা বলেছি তা বুঝতে পারলে হবে। পরীক্ষাতে প্রিন্সিপাল রিলেটেড প্রশ্ন আসে। এখন আমরা যাব মিথাইল রেড টেস্ট নাম্বার 2 বা পার্ট বি তে। তাহলে আই ফর ইমভিক,
M for মিথাইল রেড। তাহলে মিথাইল রেড আমরা এখন একটা টেস্ট করব। এটা কি ধরনের টেস্ট? এখানে প্রথমেই বলা আছে determine the ability of microorganism to ferment glucose with the production and stabilization of high concentration of acid end products। তার মানে আমরা মাইক্রোঅর্গানিজম গ্লুকোজকে ফার্মেন্ট করতে পারছি কিনা সেটা যেমন দেখব, একই সাথে স্ট্যাবিলাইজ করে রেখেছে কিনা, মানে হাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড এন্ড প্রোডাক্টটাকে সে ধরে রাখতে পেরেছে কিনা, নাকি অ্যাসিড এন্ড প্রোডাক্ট আস্তে আস্তে অ্যালকালাইন এন্ড প্রোডাক্টে পরিণত হয়ে গেছে। এইটার একটা পার্থক্য আমরা বুঝতে পারবো, কিংবা একটা অবজারভেশন আমরা এখানে পাই। Number 2, differentiate করে all glucose fermenting enteric organism, particularly E. coli and Enterobacter aerogenes। তার মানে এই যে particularly এই দুটো অর্গানিজমের মধ্যে যারা হচ্ছে গ্লুকোজ ফার্মেন্টিং, মানে গ্লুকোজকে ফার্মেন্ট করে যারা বেঁচে থাকে, এদের মধ্যে ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য এটা আমরা ব্যবহার করছি। প্রিন্সিপালটা কি? গ্লুকোজ একটা হেক্সোজ মনোস্যাকারাইড, মানে 6 কার্বন বিশিষ্ট একটা মনোস্যাকারাইড। তাহলে গ্লুকোজ সম্বন্ধে আমরা জানি এটার মধ্যে 6টা কার্বন আছে, মনোস্যাকারাইড। আচ্ছা, এটা একটা মেজর সাবস্ট্রেট ইউটিলাইজড বাই অল এন্টারিক মাইক্রোঅর্গানিজম ফর এনার্জি প্রোডাকশন। তার মানে যত ধরনের এন্টারিক মাইক্রোঅর্গানিজম আছে সবাই মোটামুটি গ্লুকোজকে ব্যবহার করে কারণ এনার্জি প্রোডাকশনের জন্য। কিন্তু এন্ড প্রোডাক্ট অফ দিস প্রসেস উইল ভ্যারি ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক এনজাইমেটিক পাথওয়েজ প্রেজেন্ট ইন দ্য ব্যাকটেরিয়া। সব ব্যাকটেরিয়ার মধ্যে একই ধরনের পাথওয়ে নাই, একজন এক এক ধরনের পাথওয়ে আছে, সো এন্ড প্রোডাক্ট একরকম হবে না। তার মানে গ্লুকোজকে ফার্মেন্ট করলো সবাই, কিন্তু এন্ড প্রোডাক্টটা কখনো একরকম হবে, কখনো ভিন্ন রকম হবে। ইন দিস টেস্ট the pH indicator methyl red detects the presence of large concentration of acid end products। তাহলে মিথাইল রেড টেস্টের নাম আসছে কোত্থেকে? আমরা এখানে একটা ইন্ডিকেটর ব্যবহার করি যেটা পিএইচ ইন্ডিকেটর, মানে পিএইচ বেশি না কম এটা ইন্ডিকেট করতে পারে, এই ক্ষমতা তার আছে। এই ধরনের একটা ইন্ডিকেটরের নাম মিথাইল রেড, সেটাকে ব্যবহার করছি দেখেই টেস্টের নাম মিথাইল রেড। Although most enteric microorganisms ferment glucose with the production of organic acid, this test is value of the separation of E. coli and Enterobacter aerogenes। এটা আগেও বলেছি, সবাই মোটামুটি ফার্মেন্ট করতে পারছে, তবে এই দুটার পার্থক্যের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভ্যালু বা গুরুত্ব বহন করছে। Both of this organism, এই দুটো অর্গানিজমই initially produce organic acid end products during the early incubation period। প্রথম অবস্থাতে ওরা দুইজনই অ্যাসিড end product তৈরি করে। But the low acidic pH, pH 4 এর কথা বলেছি, is stabilized and maintained by E. coli at the end of the incubation। তার মানে একদম শুরু থেকে early incubation period থেকে late incubation period পর্যন্ত acidic pH 4 ধরে রাখে কে? E. coli। এই ক্ষমতাটা তার আছে। But এন্টারোব্যাক্টার এরোজেন এটা ধরে রাখতে পারে না। সে কি করে? প্রথম দিকে অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট তৈরি করে, কিন্তু আস্তে আস্তে লেটার ইনকিউবেশন পিরিয়ডে সে কি করে? এনজাইমেটিক্যালি কনভার্ট করে অ্যাসিড গুলোকে নন অ্যাসিডিক এন্ড প্রোডাক্টে, যেমন নাম বলেছি আমরা 2,3-butanidol and acetone, resulting in an elevated pH approximately 6। আর মানে কি হলো? ই কোলাই 4 ধরে রাখলো, কিন্তু এন্টারোব্যাক্টার এরোজেন্স আস্তে আস্তে নন অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট যেমন 2,3-butanidol and acetone তৈরি করলে, এতে কি হলো? পিএইচটা বেড়ে গেল। এই যে পিএইচ এর তারতম্য হলো, সেটা বোঝার জন্য আমরা মিথাইল রেড দিলেই বুঝতে পারবো। কেমন? মিথাইল রেড ইন্ডিকেটর ইন দ্য পিএইচ রেঞ্জ 4 উইল টার্ন রেড। 4 যখন থাকবে তখন এটা লাল কালার ধারণ করবে, which is indicative of a positive test। At pH 6, still indicating the presence of acid, but with a lower hydrogen ion concentration, the indicator turns yellow and a negative test। তার মানে কি? pH যখন 4 থাকবে, মানে যেটা E. coli ধরে রাখছে, সেটার ক্ষেত্রে আমি লাল কালার পাবো। আর যখন 6 হয়ে গেছে, 6 কখন হবে? ওই যে যখন নন অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট তৈরি করেছে, কে করেছে? এন্টারোব্যাক্টার এরোজেন্স কিংবা তার মতো কোনো একটা অর্গানিজম। তখন এটা কি হবে? আস্তে আস্তে এটা ইয়েলো কালারে পরিণত হবে, এবং এই ইয়েলো কালারটাই হচ্ছে নেগেটিভ টেস্ট। তাহলে প্রথম আমরা বুঝতে পেরেছি কি, যে প্রথমে সবাই পিএইচ 4 ধরে রেখেছে, আস্তে আস্তে কেউ এটা ধরে রাখতে পারছে, শেষ পর্যন্ত আর কেউ পারেনি। এইটার উপর ভিত্তি করেই একটা মিথাইল রেড আসবে, সে কি করবে? ইন্ডিকেট করবে কোনটার পিএইচ এলিভেটেড আর কোনটার পিএইচ হচ্ছে লোয়ার। সো লোয়ার এবং এলিভেটেড পিএইচ এর অর্গানিজমের মধ্যে পার্থক্য করার জন্য তাহলে আমরা মিথাইল রেড টেস্ট করছি। ই. coli এখানে পজিটিভ, এন্টারোব্যাক্টার এরোজেন্স এখানে নেগেটিভ। এটা বোঝা গেছে? ছবি দেখাবো এখন।
এই যে এখন কেমিস্ট্রিটা আমরা দেখি, আমাদের এটাতে প্রথমেই বলছি আগে কেমিস্ট্রিটা বুঝতে হবে যে এর ভিতরে ঘটে কি। আমি শুধু কালার দেখে বললাম এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা হলো না। কালার তো কিভাবে আসে আমার জানতে হবে। গ্লুকোজকে ফার্মেন্ট করেছে, করে কি করেছে, প্রথমে ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড নামক এই ধরনের অর্গানিক অ্যাসিড তৈরি করেছে। পরবর্তীতে এটাকে মানে এই কন্ডিশনে পিএইচ থাকে 4। এখন এই 4টা ইকোলাই ধরে রাখে শেষ পর্যন্ত এবং এই জন্য কালার হয় রেড। কিন্তু এন্টারোব্যাক্টার এরিজেন্স এটাকে ধরে রাখতে পারে না। আস্তে আস্তে এগুলাকে কিসে পরিণত করে সে? অ্যাসিটোইন কিংবা বিউটানিডোল নামক বিভিন্ন ধরনের নন অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট। তখন এটা কি হয়ে যায়? কালারটা ইয়েলো হয়। কারণ কি? এলিভেটেড পিএইচ অফ পিএইচ 6.0। কালার কেমন হবে? এই যে প্রথমটা কি, তাহলে এটা আনইনোকুলেটেড, মানে এর মধ্যে আমি কোনো ধরনের কোনো অর্গানিজম দেই নাই। এর মধ্যে শুধু আসলে হচ্ছে রিঅ্যাকশনের জিনিসপত্র আছে, কোনো অর্গানিজম নাই। এটার ভিতর অর্গানিজম আছে এবং অর্গানিজম কি করেছে, এটা ধরো সাপোজ এটা ইকোলাই আছে, এই কারণে এটা 4 ধরে রেখেছে দেখে লাল, আর এটা ধরে এন্টারোব্যাক্টার এরিজেন্স আস্তে আস্তে ইয়েলো কালার হয়ে গেছে, কারণ এলিভেটেড পিএইচ। এই হচ্ছে মিথাইল রেড টেস্ট। এবার যাব ভগেস প্রস্কার টেস্ট। শেষে আবার 4টা টেস্ট একভাবে একটা চার্টে পড়াবো আমরা, তখন আরেকটু ক্লিয়ার হবে। ভগেস প্রস্কার, ভগেস প্রস্কার প্রোনাউন্সিয়েশন অনেকেই ভুল করে, আবার অনেকে ভুল মানে জানেই না যে সে ভুল করছে। ভগেস প্রস্কার এটা একটু দরকার হলে কি করে প্রোনাউন্সিয়েশনটা শুনে নিতে হবে। এটা আমরা কেন করি? এটা আমরা ডিফারেন্সিয়েট করার জন্য ব্যবহার করি। কাকে? যেমন ওই যে একটু আগে বললাম ইকোলাই, এন্টারোব্যাক্টার এরিজেন্স, ওদেরকে, এবং একই সাথে ক্লেবশিয়েলা নিউমোনিয়া, এই 3টা মধ্যে আমরা পার্থক্য করার জন্য এটাকে ব্যবহার করতে পারি। তো এইখানের প্রিন্সিপালটা কি? ঠিক মিথাইল রেড টেস্টের উল্টো প্রিন্সিপাল। মিথাইল রেড টেস্টে আমরা দেখার চেষ্টা করেছি কি শেষ পর্যন্ত অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট ধরে রেখেছে কিনা, আর এখানে দেখবো কি উল্টোটা। এখানে দেখবো আমরা যে শেষে গিয়ে মানে সে নিউট্রাল কিংবা নন অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট তৈরি করে কিনা, এটা হচ্ছে আমরা ডিটারমাইন করবো। তাহলে উল্টো ঘটনা। The Voges-Proskauer test determines the capability of some microorganism to produce non-acidic or neutral end products such as acetyl methyl carbinol from the organic acid that result from glucose metabolism. তার মানে গ্লুকোজ মেটাবলিজমের পরে শেষে গিয়ে আমরা নন অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট পাই কিনা আমরা দেখবো সেটা। তাহলে মিথাইল রেডের ঠিক উল্টো কথা বললাম না এখানে। খেয়াল করে এটা বুঝতে পারলে তো টেস্ট খুব সহজ। বুঝা গেছে কিনা? একজন জি স্যার বলতেছে, বাকিদের আসলে কি হাল? এই ক্লাসগুলো সামনাসামনি নিতে পারলে ভালো। বুঝতে পারতেছি। ঠিক আছে। সো আমরা তাহলে দেখবো নন অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট তৈরি হয় কিনা। তাহলে এখানে আমরা একটা রিয়েজেন্ট ব্যবহার করি, রিয়েজেন্টের নাম ব্যারিটস রিয়েজেন্ট। এইটুকু তো মানে পড়েছো নিশ্চয়ই যখন এগুলো পড়ছো। ব্যারিটস রিয়েজেন্ট, জি স্যার। ব্যারিটস রিয়েজেন্টে কি কি জিনিস থাকে? আলফা ন্যাপথল আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। হ্যাঁ, ভালোভাবে পড়ার জন্য বললাম আর কি। ব্যারিটস রিয়েজেন্ট তাহলে একটা কমপ্লেক্স মিক্সচার বা কনসিস্ট অফ মিক্সচার অফ অ্যালকোহলিক আলফা ন্যাপথল এবং 40% পটাশিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন। তাহলে এইখানে আর আমরা মিথাইল রেড ব্যবহার করছি না, করছি একটা রিয়েজেন্ট, ব্যারিটস রিয়েজেন্ট। Detection of acetyl methyl carbinol মানে non-acidic end product requires this end product to be oxidized to diacetyl compound. এই যে ডাইএসিটাইল কম্পাউন্ডে সে অক্সিডাইজড হবে, এটা আবার ডিপেন্ড করছে কার উপরে? আলফা ন্যাপথলের উপরে। This reaction will occur in the presence of alpha naphthol catalyst and a guanidine group that is present in the peptone of MRBP medium. তাহলে এখানে মিডিয়া ব্যবহার করব কি? মিথাইল রেড ভগেস প্রস্কার মিডিয়াম, যেটাকে আমরা MRBP মিডিয়াম বলি। তাহলে মিডিয়া কি? MRBP মিডিয়াম। এই মিডিয়ামের মধ্যে কি থাকে? গুয়ানিডিন গ্রুপ থাকে। এই গুয়ানিডিন গ্রুপের সাথে রিঅ্যাকশন করে। মানে এই গুয়ানিডিন গ্রুপটা থাকে কোথায়? এর পেপটনের ভিতরে। এমআরবিপির মধ্যে যে পেপটনটা দিয়েছে তার মধ্যে গুয়ানিডিন গ্রুপ থাকে। এটা এবং এই আলফা ন্যাপথল মিলে একটা রিঅ্যাকশন করে। অ্যাজ এ রেজাল্ট এ কমপ্লেক্স পিঙ্ক কমপ্লেক্স ইজ ফর্মড ইম্পার্টিং এ রোজ কালার টু দ্য মিডিয়াম। তাহলে মিডিয়ার মধ্যে একটা রোজ কালার দিয়ে দেয়। এটা কালারটা কিভাবে হয়? দ্য ডেভেলপমেন্ট অফ এ ডিপ রোজ কালার in the culture depends
15 minutes following the addition of the Barrett's reagent is indicative of the presence of acetyl methyl carbinol and represents a positive result. The absence of rose coloration is a negative result. তার মানে কি 15 মিনিট অপেক্ষা করব, তারপরে হচ্ছে এটা যদি রোজ কালার দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে নন অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট বা অ্যাসিটাইল মিথাইল কার্বিনল প্রোডিউস হচ্ছে। আর যদি না হয় রোজ কালার তাহলে আমরা বুঝবো যে না, এটা আসলে নন অ্যাসিডিক বা নিউট্রাল এন্ড প্রোডাক্ট তৈরি করতে পারে নাই। তার মানে ওটা হচ্ছে নেগেটিভ রেজাল্ট। আমরা একটু এটার কেমিস্ট্রিটা বোঝার চেষ্টা করি। গ্লুকোজ মানে ফার্মেন্ট হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেছে। অ্যাসিটিক অ্যাসিড থেকে আস্তে আস্তে এই যে আমরা নন অ্যাসিডিক এন্ড প্রোডাক্টে চলে গেলাম 2,3-butanediol, ওকে, অ্যাসিটাইল মিথাইল কার্বিনল কার্বন ডাইঅক্সাইড সহকারে আরো কিছু এলিভেটেড পিএইচ 6 আছে। এটা হচ্ছে পজিটিভ রেজাল্ট এটার ক্ষেত্রে হলো। এখন কালারটা কিভাবে আসবে? যখন আমি অ্যাসিটাইল মিথাইল কার্বিনলের মধ্যে ওই ব্যারিটস রিয়েজেন্ট দিয়ে দিব যার মধ্যে আলফা ন্যাপথল আছে এবং 40% পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, তখন এখানে একটা ডাই অ্যাসিটাইল কম্পাউন্ড এবং একটা গুয়ানিডিন যে গ্রুপ আছে যেটা পেপটনের মধ্যে পেয়েছিলাম, এমআরভিপি মিডিয়ার মধ্যে ছিল, সেটা মিলে ডাই অ্যাসিটাইল কম্পাউন্ড আর এটা মিলে একটা পিঙ্ক কমপ্লেক্স তৈরি করে। এই পিঙ্ক কমপ্লেক্সটাই আমরা এই যে ছবিতে দেখি। তাহলে এই পিঙ্ক কমপ্লেক্স কোথা থেকে আসছে? এই পিঙ্ক কমপ্লেক্স আসছে হচ্ছে নন অ্যাসিডিক এন্ড প্রোডাক্টের সাথে আলফা ন্যাপথল এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনে। আলফা ন্যাপথল আর পটাশিয়াম হাইড্রোক্সাইড আসছে কোথা থেকে? এটা হচ্ছে ব্যারিটস রিয়েজেন্ট, আমরা যোগ করে দিয়েছি। তখন এই ঘটনাটা ঘটে। এই পিঙ্ক কমপ্লেক্সটাই আমরা ছবিতে দেখি। ভিতরের কেমিস্ট্রিটা জানতে হবে। তোমরা কি ল্যাবে এইগুলোকে এবার দেখেছো? মানে যে কালার ফর্ম এই টেস্টগুলো কি ল্যাবে দেখানো হচ্ছে? না স্যার। জি স্যার। না স্যার, স্যার ল্যাবে দেখানো হয়নি, জাস্ট আমরা লিখছিলাম এটা। আচ্ছা ঠিক আছে, লিখছো যেহেতু সেহেতু কি কিছুটা তো জানো। ল্যাবে আমরা এটা তোমাদের দেখাই দিই। তোমাদের তো ফাইনাল পরীক্ষা চলছে, মানে ফাইনালটা শেষ হওয়ার পরে আমরা যখন ল্যাব কন্ডাক্ট করবো তার একদিন বা 2 দিন আগে আমরা এটা দেখাই দিই। আচ্ছা, ভগেস প্রস্কাউটটা গেছে। এখন আমরা হচ্ছে এখন পড়তে যাচ্ছি সাইট্রেট ইউটিলাইজেশন টেস্ট। এই যে নাম্বার ডি, পার্ট ডি, সাইট্রেট ইউটিলাইজেশন টেস্ট। তাহলে সাইট্রেট ইউটিলাইজেশন টেস্টে আমরা বলার চেষ্টা করব যে গ্লুকোজ ছাড়া অন্য কিছু, যেমন সাইট্রেট একটা মানে আসলে হচ্ছে সাইট্রেট কি? গ্লুকোজ কি? সুগার? যে গ্লুকোজ কি আসলে? গ্লুকোজ সুগার, স্যার কার্বোহাইড্রেট, মনোস্যাকারাইড। কার্বোহাইড্রেট তো একটা বড় জিনিস। কার্বোহাইড্রেট থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে তো গ্লুকোজে আসে নাকি? জি স্যার। জি স্যার। মনোমার ইউনিট আর কি গ্লুকোজ পাই আমরা। আচ্ছা, গ্লুকোজ ছাড়া আর কি কোনো সুগার নাই? আছে স্যার। ল্যাকটোজ নাই? ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ, হ্যাঁ তো যে নাম বলতে। তাহলে সাইট্রেট কি জিনিস? কার্বনের সোর্স। এটাও একটা কার্বনের সোর্স। তাহলে কোন অর্গানিজম আছে কিনা যারা গ্লুকোজের অ্যাবসেন্সে, মানে যখন গ্লুকোজ থাকছে না তখন সাইট্রেটকে ব্যবহার করে বেঁচে থাকছে কিনা, সেটা আমরা এই টেস্টের মাধ্যমে দেখতে পাবো। তাহলে আমরা একটু চলে যাই প্রিন্সিপালে, এই ইয়াতে পরে আসি, এই ফিগারে পরে আসি, প্রিন্সিপালে চলে যাই। ইন দ্য অ্যাবসেন্স অফ ফার্মেন্টেবল গ্লুকোজ অর ল্যাকটোজ, সাম মাইক্রোঅর্গানিজম আর ক্যাপাবল অফ ইউজিং সাইট্রেট অ্যাজ এ কার্বন সোর্স ফর দেয়ার এনার্জি। তাহলে এদের অ্যাবসেন্সে কিছু অর্গানিজম এটা পারে। কিছু অর্গানিজম এটা কিভাবে পারে? এখানে দুইটা এনজাইমের প্রয়োজন হয়। একটা হচ্ছে সাইট্রেট পারমিয়েজ আর একটা হচ্ছে সাইট্রেস। একটু খেয়াল করো, দুটো এনজাইম। পারমিয়েজ এনজাইমের কাজ হচ্ছে পারমিয়েশনে সাহায্য করা। পারমিয়েশন মানে কি? সেলের ভিতরে ঢুকতে সাহায্য করা। This ability depends on the presence of a citrate permease that facilitates the transport of citrate in the cell. তাহলে সেলের ভিতরে সাইট্রেটকে পাস করে নিয়ে যায় কে? সাইট্রেট পারমিয়েজ। তাহলে এই এনজাইমটা থাকা লাগবে অর্গানিজমের মধ্যে, থাকলো এবং সে সেলের ভিতরে নিয়ে গেল। এখন সাইট্রেট তো আসলে ফার্স্ট মানে মেজর ইন্টারমিডিয়েট ক্রেব সাইকেল কিংবা টিসিএস সাইকেল, এটা পড়া হয়েছে না? ইন্টারমিডিয়েটও পড়ছে। টিসিএস সাইকেল, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, অথবা আমরা ক্রেব সাইকেল বলি। তার প্রথম ফার্স্ট মেজর ইন্টারমিডিয়েট হচ্ছে সাইট্রেট। তাহলে এই যে সাইট্রেট যেটা বডির ভিতরে সেলের ভিতরে ঢুকে গেল বাই দ্য অ্যাকশন অফ সাইট্রেট পারমিয়েজ, এটা এখন কি কাজ করবে?
is produced by the condensation of active acetyl with the oxalic acid. এটা সাইট্রিক অ্যাসিড সাইকেলটা দেখলেই মোটামুটি বোঝা যাবে যে অ্যাসিটাইল কোয়ে চলে আসছে, তার সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুইটা মিলে সাইট্রেট তৈরি হয়েছে। এই সাইট্রেটটা ভেঙে যাবে সাইট্রেজ নামক এনজাইমের অ্যাকশন। সাইট্রেজ এনজাইম তাহলে সেলে যদি থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে যদি থাকে, তাহলে সে এই সাইট্রেটকে ভাঙতে পারবে, যদি না থাকে তাহলে তো ভাঙতে পারবে না। These products are enzymatically converted to pyruvic acid and carbon dioxide. তাহলে এই যে এইগুলা ভেঙে ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং পাইরুভিক অ্যাসিডে কনভার্টেড হচ্ছে। ডিউরিং দ্য রিঅ্যাকশন মিডিয়াম বিকামস অ্যালকালাইন। এই যে পাইরুভিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে, তখন মিডিয়াতে অ্যালকালাইন হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড that is generated combines with sodium and water to form the sodium carbonate and alkaline product. এখন এখানে যদি প্রশ্ন করি, এই যে কার্বন ডাইঅক্সাইড তো এখান থেকে জেনারেট হয়েছে, এটা কম্বাইন হলো কার সাথে? সোডিয়ামের সাথে, ওয়াটারের সাথে। ওই কি করলো? বাইকার্বনেট করলো, সোডিয়াম বাইকার্বনেট। এইটুকু তো বুঝতে পারছে, এটা একটা অ্যালকালাইন প্রোডাক্ট, সোডিয়াম বাইকার্বনেট। এটা বুঝা গেছে না? জি স্যার। এই সোডিয়াম কোথা থেকে আসছে? মরারি এসেছে। সোডিয়ামটা কোথা থেকে আসছে? জানা নাই স্যার এটা কি কোনো মিডিয়াম নাকি স্যার? আমি বলছি অসুবিধা নেই। আচ্ছা, জানা নাই তাহলে এটা মানে কি করলাম আমাকে বলো তো। আমরা কখনো কমপ্লিটলি কোন একটা টেস্ট যদি করি বলি, হ্যাঁ, মানে ওভারঅল একটা আলোচনা টুকটাক হতে পারে, কিন্তু কমপ্লিটলি একটা টেস্ট বুঝতে গেলে তো আমাকে জানতে হবে এটা প্রিন্সিপাল ঘটনা ঘটতেছে কি। আমি তো ধরো টেকনিশিয়ান না যে আমি আসলে হচ্ছে পজিটিভ কালার নেগেটিভ কালার চিনলেই হবে। আমার তো জানতে হবে কেন পজিটিভ হচ্ছে, কেন নেগেটিভ হচ্ছে, কেন কালার দিচ্ছে, কেন কালার দিচ্ছে না। এটা না জানলে তো আসলে হচ্ছে পড়ে লাভ নাই। এই সোডিয়ামটা আসতেছে মিডিয়া থেকে। মিডিয়ার নাম কি এখানে? সিমন সাইট্রেট অ্যাগার। তাহলে সিমন সাইট্রেট অ্যাগার নামক এই মিডিয়ার মধ্যে সোডিয়াম আছে। তাহলে আমাকে মিডিয়ার কম্পোজিশন জানতে হবে। একটু লিখে রাখো, সিমন সাইট্রেট অ্যাগারের কম্পোজিশন তোমরা মানে আসলে হচ্ছে করবা, পরীক্ষাতে দিবে। সিমন সাইট্রেট অ্যাগার, তারপরে এর আগে যতগুলো বলেছি প্রত্যেকটার মিডিয়ার কম্পোজিশন তোমরা পড়বা, জানতে হবে। ঠিক আছে? এমআরভিপি মিডিয়ামে কি থাকে, সিমন সাইট্রেটে কি থাকে, আরেকটা জন্য কি বলেছিলাম প্রথম থেকে? সিম সালফাইড ইনডোল মোটিলিটি অ্যাগার, ওর মধ্যে কি কি থাকে। তাহলে এইখানে মিডিয়ার সাথে যখন এই মিডিয়া যখন দিয়ে দিব, তখন মিডিয়ার মধ্যে উপস্থিত সোডিয়াম এবং ওয়াটার এর সাথে মিলে একটা বাইকার্বনেট যৌগ তৈরি করবে, যেটা আসলে একটা অ্যালকালাইন। Presence of sodium carbonate changes the bromothymol blue indicator incorporated into the medium from green to deep Prussian blue. এখন প্রশ্ন আসতে পারে, স্যার এই যে ইন্ডিকেটর যেটা ব্রোমোথাইমল ব্লু, সেটাকে আলাদা ভাবে দিয়েছি? না, ব্রোমোথাইমল ব্লু নিজেও ওই সিমন সাইট্রেট অ্যাগারের মধ্যে আছে। তাহলে মিডিয়ার যদি কম্পোজিশন আমি না জানি, তাহলে আমি বুঝবো কিভাবে? মিডিয়ার ভিতরে ব্রোমোথাইমল ব্লু আছে, মিডিয়ার ভিতরে সোডিয়াম আছে, বিভিন্ন ভাবে আছে সোডিয়াম, সেই সোডিয়ামটা বিক্রিয়া করছে এখানে। তাহলে ওই ব্রোমোথাইমল ব্লুটা করবে কি? তার নিজের কালার ছিল গ্রিন কালার, গ্রিনিশ কালার। সে যখনই এখানে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হলো, তখনই সে এটাকে কি করবে? আস্তে আস্তে ডিপ প্রুসিয়ান ব্লুতে কনভার্ট করবে। তুমি আসলে ডিপ প্রুসিয়ান ব্লু কালারটা দেখেই তুমি বলবা যে স্যার এটা পজিটিভ আর এটা নেগেটিভ, কিন্তু গ্রিন কালারটা কার? ওই মিডিয়ার কালারটাই গ্রিন। মিডিয়ার ভিতরে থাকা ব্রোমোথাইমল ব্লুটা আসলে গ্রিন কালারের। ও যখন সোডিয়াম কার্বনেটটাকে পাবে, মানে যখন সাইট্রেজ এনজাইম কাজ করবে, সাইট্রেট ফার্মেজ এনজাইম কাজ করবে, যখন আসলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়া হয়, বাইকার্বনেট তৈরি হবে, তখন সে আস্তে আস্তে এই দিকে কনভার্টেড হয়ে যাবে ডিপ প্রুসিয়ান ব্লু কালারে। এখন আমরা এই কেমিস্ট্রিটা দেখি, এনজাইমেটিক ডিগ্রেডেশন কি হয়। সাইট্রেটটা সাইট্রেজ নামক এনজাইমের দ্বারা ভেঙে গেল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং আস্তে আস্তে সে কনভার্টেড হয় কিসে? পাইরুভিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড। এক্সট্রা কিছু কার্বন ডাইঅক্সাইডও থাকে। এখন এর সাথে ওই যে মিডিয়াতে থাকা সোডিয়াম এবং পানি, এরা বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করেছে এবং অ্যালকালাইন পিএইচ হয়ে গেছে, এবং তখনই কি হবে? ওই ব্রোমোথাইমল ব্লুটা কালার চেঞ্জ হবে। অনেক ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বুঝতে পারছো। কথা বলতে বলতে আমি আসলে হচ্ছে টায়ার্ড হয়ে গেছি, বুঝতে পেরেছো? জি স্যার। আশা করি এরপরে আসলে হচ্ছে কোনোদিন ইনভিক টেস্ট না ভুলার কথা না, এবং আর পড়াতে হবে বলে মনে হয় না। এখন আমি এটা একটা সামারি করি, চারটা টেস্ট একটা টেবিলে সামারি করে দিব, যাতে করে তোমরা সবাই সহজে বুঝতে পারো।
চারটা টেস্টের প্রথম টেস্ট কি ছিল? ইনডোর টেস্ট। মিডিয়ার নাম কি? সি ম্যাগার। ঠিক আছে, খেয়াল করো, সব মেলানোর চেষ্টা করো। তোমরা কি এই কন্টেন্টটাই পড়ছিলে নাকি এই বই থেকে? না স্যার, আমাদের না স্যার। না স্যার। আমার ল্যাবের ক্ষেত্রে এই কন্টেন্টটা আমি দিয়ে দিব, তোমরা এই কন্টেন্টটা লিখবা ল্যাব নোটে এবং এইখান থেকেই প্রশ্ন হবে, এইভাবেই তোমরা পড়বা। মানে ল্যাবে অবশ্যই ল্যাব নোট লেখার সময় কালার পেন ব্যবহার করবা। পরীক্ষার হলে কালার পেন ব্যবহার করার সময় না পেলে সমস্যা নাই, কিন্তু ল্যাব খাতাতে কালার করে দিতে হবে, কোনটা চেরি রেড কালার, কোনটা গ্রিন কালার, কোনটা ব্লু কালার, সেটা কালার করে দিতে হবে, যাতে বোঝা যায়। ওকে, ইনডোল টেস্টের মিডিয়া ছিল সি ম্যাগার, সালফাইড, ইনডোল, মোটিলিটি এগার, সাবস্ট্রেট ছিল ট্রিপ্টোফ্যান, অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান উপস্থিত আছে, তাহলে ট্রিপ্টোফ্যানটাকে ভেঙে ইনডোল প্রোডাকশন করেছে। ইনডোলটা কি করলো? কোভ্যাক্স রিয়েজেন্ট যখনই দিয়ে দিলাম তখন তার সাথে কি করলো? রিঅ্যাকশন করে চেরি রেড কালার দিল, পজিটিভ, দেয় না সে নেগেটিভ। মিথাইল রেডে কি হবে? এমআরভিপি ব্রথ ব্যবহার করলাম। অগেস পোস্কারও একই মিডিয়া, এই দুটাতে এমআরভিপি ব্রথ ব্যবহার করছে। সাবস্ট্রেট কি? গ্লুকোজ। গ্লুকোজ ফার্মেন্ট হয়েছে, দুইটাই অ্যাসিড তৈরি করেছে, ইকোলাই অ্যাসিড তৈরি করছে, এন্টারোব্যাক্টেরিয়া অ্যাসিড তৈরি করছে, কিন্তু ইকোলাই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা ধরে রেখেছে বলে পিএইচ 4, যখনই আমি মিথাইল রেড অ্যাড করে দিই তখন এটা রেড কালার হয়ে গেল। আর যে অ্যাসিডটাকে ধরে রাখতে পারে নাই সে আস্তে আস্তে নন অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট, যেমন অ্যাসিটাইল মিথাইল কার্বিনল তৈরি করেছে, আস্তে আস্তে পিএইচটা বেড়ে 6.5 হয়ে গেছে, তখন মিথাইল রেডটাকে দেওয়ার কারণে কি হলো? সে নেগেটিভ হয়ে গেল, কারণ সে ইয়েলো কালার কনভার্ট হয়ে গেছে। পিএইচ যদি 4 থাকতো তাহলে সে রেড কালার দেখাতো। অগেস পোস্কারে একই মিডিয়া, একই গ্লুকোজ দিলাম, একই জিনিস তৈরি হলো অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু এটা আস্তে আস্তে কনভার্টেড হয়ে যাচ্ছে কি 2,3-বুটানিডল অথবা অ্যাসিটাইল মিথাইল কার্বিনলে। এইখানে যখনই ব্যারিটস রিয়েজেন্ট দিয়ে দেই, যার মধ্যে আলফা ন্যাপথল আছে কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে 40%, তারা করে কি? এলিভেটেড পিএইচ এর এটাকে ধরে ফেলে, ধরে কি করে? এখানে একটা কুইনিডাইল কম্পাউন্ড তৈরি করে, যেটার কারণে এইখানে একটা কালার আসে। সেই কালারটা দেখে আমরা বুঝি বিপি পজিটিভ, কালার না আসলে বিপি নেগেটিভ। সাইট্রেট টেস্টে কি বলেছি? ইমন সাইট্রেট 11 ব্যবহার করি, যার মধ্যে সোডিয়াম আছে, যার মধ্যে ব্রোমোথাইমল ব্লু আছে, সাবস্ট্রেট হচ্ছে সাইট্রেট। তাহলে সাইট্রেট যদি কার্বন সোর্স হিসেবে থাকে, তাকে ভাঙার জন্য এই টেস্ট। প্রথমেই সাইট্রেট পারমিয়েজ করে কি সাইট্রেটকে সেলের ভিতরে নিয়ে আসে এবং এখানে সাইট্রিক এনজাইম ওটাকে ভেঙে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট করে। এইখানে আস্তে আস্তে কনভার্সন হয় কিসে? পাইরুভেট, কার্বন ডাই অক্সাইড এবং এক্সেস কিছু সোডিয়াম থাকে, যাদের সাথে বিক্রিয়া করে এখানে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। উৎপন্ন করলে এখানে অ্যালকালাইন একটা পিএইচ হয়, তখন এর মধ্যে থাকা ব্রোমোথাইমল ব্লু সে কি করে? তার যে কালারটা আছে গ্রিন কালার, সেটা থেকে আস্তে আস্তে তার যে থাকা এটা কি গ্রিন কালার বলে, গ্রিন কালারটা আস্তে আস্তে কি হয়? ব্লু কালারে কনভার্টেড হয়, এটা অনেকটা ডিপ ওসিয়ান ব্লু কালার হয়ে যায়, এটা পজিটিভ টেস্ট। আর যদি না হয় তাহলে তার নিজের যে কালার মিডিয়ার সেই কালার হচ্ছে গ্রিন, সেটা নেগেটিভ টেস্ট। এখানে কিন্তু গ্রিন কালার নেগেটিভ। এটা হচ্ছে সামারি অফ ইনভিক রিঅ্যাকশন। আমার মনে হয় যে এখন ইনভিকটা তোমরা জিজ্ঞাসা করলে পারবা, আরেকবার পড়লে হয়তো পুরোপুরি ক্লিয়ার হবে। ঠিক আছে, অন্য কন্টেন্টে যাবো। স্যার ইনভিক টেস্টের যে রিঅ্যাকশন গুলো আছে এগুলো কি শুধু আমাদের বুঝতে পারলে হবে নাকি মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে না। ইনভিক টেস্টের রিঅ্যাকশন যদি পারা যায়, প্রিন্সিপাল আসলে রিঅ্যাকশন সহকারে লিখতে পারলে ভালো, না লিখতে পারলে খুব বেশি সমস্যা এমন না। লাস্টে যে সামারির মধ্যে রিঅ্যাকশন গুলো দেখালেন, সামারিতে যে ওই রিঅ্যাকশন গুলোকে দিতে হবে। সামারির ভিতরে কোন রিঅ্যাকশন? এই যে সামারিতে যে রিঅ্যাকশন বলেছি এই রিঅ্যাকশন তো আগে পড়ায়ও আসছে। জি স্যার, মানে এগুলাই তো আগে দেখালাম না, এগুলো লিখতে হবে স্যার। এগুলো ল্যাব নোট অবশ্যই লিখতে হবে। পরীক্ষার খাতায় যদি লিখতে না পারো সেটা আলাদা বিষয়, ল্যাব নোটে লিখতে হবে। ল্যাব নোটে তুমি কেমিস্ট্রি লিখবা না যে মানে আসলে কি কারণে। শুধু মনে হয় এই যে ট্রিপ্টোফ্যানের এইখানেই শুধু হচ্ছে যে বেনজিনের রিং আছে, অন্য জায়গাতে কোনো রিং নাই, অ্যাসিড লাগে, অ্যাসিডের এটা তো লিখতে না পারার কথা না। এইখানে তো আর কোনো ইয়া নাই, রিঅ্যাকশন তো লিখতে হবে, কিন্তু এই যে স্ট্রাকচার যদি না পারো তাহলে এখানে লিখবা কি ট্রিপ্টোফ্যান, মানে এটা কি? এটা আসলে ট্রিপ্টোফ্যান। তুমি যদি এটাকে আঁকতে না পারো সরাসরি লিখে দাও ট্রিপ্টোফ্যান, ঠিক আছে? যদি ইনডোল আঁকতে না পারো লিখে দাও ইনডোল। পাইরুভিক অ্যাসিড লিখতে না পারলে, স্ট্রাকচার না পারলে লেখো পাইরুভিক অ্যাসিড। তারপরও লেখো কিছু যাতে বোঝা যায়। ওকে, আমরা পরের কন্টেন্টে যাচ্ছি।
এরপরের কন্টেন্ট হচ্ছে আমাদের দুটো টেস্ট আমরা পড়াবো। আমরা আজকে একদিনে যতটুকু পারছি পড়িয়ে দিচ্ছি, এরপরে পারলে আরো 3টা বা 4টা টেস্ট পড়াবো যদি সুযোগ পাই, আর না পেলে পড়াবো না। আমরা কতটুকু নিতে পারবো এটা একটা বড় বিষয়। হ্যাঁ, অক্সিডেজ টেস্ট, ছোট্ট একটা টেস্ট, এটা আমরা ল্যাবে দেখাবো। কনফার্ম থাকো, অক্সিডেজ টেস্ট, ক্যাটালিস্ট টেস্ট, ইনভিকের একটা দুটো আমরা তোমাদেরকে ল্যাবে দেখাবো। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাবো, এতে কোনো সন্দেহ নেই। অক্সিডেজ টেস্টটা তাহলে জানতে হবে। অক্সিডেজ টেস্টে আমরা দেখার চেষ্টা করি কি, perform an experimental procedure that is designed to distinguish among groups of bacteria on the basis of cytochrome oxidase activity. আমরা দেখার চেষ্টা করি সাইটোক্রোম অক্সিডেজের অ্যাক্টিভিটি আছে নাকি নাই। তাহলে সাইটোক্রোম অক্সিডেজ একটা এনজাইম, এই এনজাইমটা সবার মধ্যে প্রেজেন্ট থাকে না, তাহলে যার মধ্যে প্রেজেন্ট থাকবে সে অক্সিডেজ টেস্টের অ্যাক্টিভিটি দেখাবে এবং পজিটিভ হবে। তার মধ্যে সাইটোক্রোম অক্সিডেজের এনজাইমের অ্যাক্টিভিটি থাকবে না, সে নেগেটিভ হবে। কার মধ্যে থাকে কার মধ্যে থাকে না আমরা এখন একটু পড়ি, মানে পড়ার চেষ্টা করি। Oxidase enzyme plays a vital role in the operation of electron transport system during aerobic respiration. এরোবিক রেসপিরেশন তো আমরা বুঝি, একটা হচ্ছে এরোবিক, একটা অ্যানারোবিক রেসপিরেশন। রেসপিরেশন হচ্ছে মানে দুটো মানে পদ্ধতি হচ্ছে, একটা অক্সিজেন বা এয়ারের উপস্থিতিতে, একটা অনুপস্থিতিতে। অক্সিজেনের উপস্থিতিতে যে এরোবিক রেসপিরেশন হয় তখন অক্সিডেজ এনজাইম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন অক্সিডেজ এনজাইম? এই যে সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম catalyzes the oxidation of reduced cytochrome by molecular oxygen, resulting in the formation of H2O or H2O2. H2O2 মানে কি? Peroxide, হাইড্রোজেন পেরোক্সাইড। তার মানে কি, এই যে সাইটোক্রোম অক্সিডেজ, সেই অক্সিডেজটা করে কি সাইটোক্রোমকে অক্সিডাইজ করে, রিডিউস সাইটোক্রোমকে অক্সিডাইজ করে মলিকুলার অক্সিজেন, হ্যাঁ মানে মলিকুলার অক্সিজেনের দ্বারা এটাকে অক্সিডাইজ করে কি করে পানি কিংবা পারক্সাইড উৎপন্ন করে। এই যে পানি কিংবা পারক্সাইড, এটা উৎপন্ন হলেই পজিটিভ আর না হলে নেগেটিভ। এরা এই জিনিসটা কার কার মধ্যে আমরা দেখতে পাই? এরোবিক ব্যাকটেরিয়া, তাছাড়াও কিছু ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস আছে, কিছু মাইক্রোএরোফিল আছে যারা অক্সিডেজ অ্যাক্টিভিটি দেখায়। তাহলে অক্সিডেজ অ্যাক্টিভিটি কোন কোন ব্যাকটেরিয়া দেখায় যদি প্রশ্ন করি, উত্তর কি হবে? এরোবিক ব্যাকটেরিয়া দেখাবে, ফ্যাকাল্টেটিভ কিছু অ্যানারোব দেখাবে, কিছু মাইক্রোএরোফিল অক্সিডেজ অ্যাক্টিভিটি দেখাবে। এখন এইগুলো তো তোমাদের হচ্ছে ব্যাকটেরিয়া মানে পড়ার সময় পড়ার কথা। এরোবিক কি, অ্যানারোবিক কি, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক কি, এগুলো পড়েছো না? জি স্যার। ওকে ফাইন, এগুলোর আর ব্যাখ্যায় গেলাম না। তাহলে এই কয়টা ক্যাটাগরি এই টেস্টে পজিটিভ হবে। Oxidase test aids in differentiation among the members of the genera Neisseria and Pseudomonas, which are oxidase positive, and Enterobacteriaceae, which are oxidase negative. তাহলে Enterobacteriaceae যে ফ্যামিলিটা আছে, পুরো ফ্যামিলি তাহলে সবাই অক্সিডেজ নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ আমরা কি বলেছিলাম, Enterobacteriaceae আসলে হচ্ছে তারা কেমন, তাদের নেচার কি, চরিত্র কি, আমরা কি বলেছিলাম? short gram negative non-spore forming bacilli. Enterobacteriaceae যারা, তারা আসলে নেগেটিভ, এর মধ্যে যতগুলো আছে ল্যাকটোজ ফার্মেন্টার বলো, নন ল্যাকটোজ ফার্মেন্টার বলো, প্রত্যেকটাই। তাহলে এইগুলা থেকে কাদেরকে পার্থক্য করতে পারছি আমরা? নেসেরিয়া এবং সিউডোমোনাস। নেসেরিয়া এবং সিউডোমোনাস এই ব্যাকটেরিয়াগুলো কি তাহলে অক্সিডেজ পজিটিভ, আর অক্সিডেজ নেগেটিভ কারা? Enterobacteriaceae। পুরো ফ্যামিলির কথা বলেছি, পুরো ফ্যামিলি তাহলে নেগেটিভ, এইটুকু একটু মাথায় রাখতে হবে। এখন আমরা এই টেস্টটা আমরা কিভাবে করি, ভিতরে ঘটনাটা ঘটে। Ability of bacteria to produce cytochrome oxidase can be determined by the addition of the test reagent para-amino dimethyl aniline oxalate. নাম মনে রাখতে হবে, রিয়েজেন্টের নাম কি? para-amino dimethyl aniline oxalate। এইটা যখনই আমরা দিয়ে দেই, তার মধ্যে ওই ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়া থেকে পাবো মিডিয়া থাকবে, মিডিয়ার নাম কি? ট্রিপটিকাস সয়াগার। তাহলে ট্রিপটিকাস সয়াগার মিডিয়ার মধ্যে আমরা যখন হচ্ছে এই রিয়েজেন্টটা দিব, তাহলে এর মধ্যে উপস্থিত থাকা ব্যাকটেরিয়াটা যদি অক্সিডেজ মানে এনজাইম তার মধ্যে থাকে, তাহলে সে প্যারা অ্যামিনো ডাইমিথাইল অ্যানিলিন অক্সালেটের সাথে রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশনটা কি হবে? দিস লাইট পিঙ্ক রিয়েজেন্ট, এই রিয়েজেন্টটা আসলে লাইট পিঙ্ক কালারের, ওকে, লাইট পিঙ্ক কালারের একটা রিয়েজেন্ট, সার্ভস অ্যাজ অ্যান আর্টিফিশিয়াল সাবস্ট্রেট ডোনেটিং ইলেকট্রনস এন্ড দেয়ারবাই বিকামিং অক্সিডাইজড। যে ইলেকট্রন ডোনেট করে সে কি হয়, মানে
মানে আমরা তো জারণ বিজারণ পড়েছি না, একটা আসলে হচ্ছে রেডক্স রিঅ্যাকশন বুঝি, ঠিক না? রেডক্স মানে কি? রিডাকশন, অক্সিডেশন একই সাথে ঘটে, যুগোৎপদ ভাবে ঘটে। জারণ বিজারণ, একজন কি করে ইলেকট্রন ছেড়ে দেয়, আরেকজন ইলেকট্রন গ্রহণ করে, একই সাথে না? তো যে ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে সে কি হয়? জারিত হয়, ঠিক না? জারিত হওয়া মানে কি? অক্সিডাইজড হয়। আচ্ছা, আরেকজন যে এটাকে নিল সে কি হয়? রিডিউসড হয়। রিডিউসড হওয়া মানে কি? বিজারিত হওয়া। তাহলে এখানে আর্টিফিশিয়াল সাবস্ট্রেট হিসেবে কাজ করছে কে? লাইট পিঙ্ক রিয়েজেন্ট। যখনই এই রিয়েজেন্টটা দিয়ে দিলাম তখন ও কি করলো? ইলেকট্রন ডোনেট করলো এবং ডোনেট করে অক্সিডাইজড হয়ে গেল একটা ব্ল্যাকিশ কম্পাউন্ডে ইন দ্য প্রেজেন্স অফ অক্সিডেজ এন্ড দ্য ফ্রি অক্সিজেন। তাহলে ও একটা ব্ল্যাকিশ কম্পাউন্ডে কনভার্টেড হয়ে গেল। কারণ কি? সে আসলে অক্সিডাইজড হয়ে গেছে, সে তার ইলেকট্রন ডোনেট করে অক্সিডাইজড হয়ে গেছে। ফলোইং দ্য অ্যাডিশন অফ দ্য টেস্ট reagent, the development of pink, then maroon, and finally dark purple coloration to the surface of the colonies is indicative of cytochrome oxidase production and the positive phase. And no color হলে লাইট পিঙ্ক কালার থাকলে সেটা হচ্ছে নেগেটিভ রিঅ্যাকশন। তার মানে কি? একদম খুব সামারি আকারে বলি, মিডিয়া নিলাম, মিডিয়ার মধ্যে ব্যাকটেরিয়া আছে, ধরো মানে আসলে হচ্ছে মানে সিউডোমোনাস দিয়েছে, ইকোলাই দিয়েছে, তারপরে নেসেরিয়া দিয়েছি, দেওয়ার পরে এখান থেকে সিউডোমোনাসের একটা নিয়ে আসলাম, নেসেরিয়ার একটা নিয়ে আসলাম, নিয়ে এসে ওটার মধ্যে এই রিয়েজেন্ট অ্যাড করে দিলাম। এখন যার মধ্যে সাইটোক্রোম অক্সিডেজের অ্যাক্টিভিটি আছে সে এইটার সাথে রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশনটা কি? এই কি করবে? তাকে ইলেকট্রন ডোনেট করে দিবে, কারণ তার মধ্যে সাইটোক্রোম আছে। সাইটোক্রোমটা কি করবে? রিডিউসড হয়ে যাবে, আর সে কি হবে? সে নিজে অক্সিডাইজড হয়ে যাবে। অক্সিডাইজড হয়ে সে ব্ল্যাক কম্পাউন্ডে পরিণত হবে। যদি তার মধ্যে সাইটোক্রোম না থাকে, সাইটোক্রোম অক্সিডেজ অ্যাক্টিভিটি না থাকে, তাহলে সে ডোনেটও করবে না, সে আসলে ডার্ক কালারে পরিণত হইতে পারবে না, তখন সে নেগেটিভ। তাহলে টেস্টের রেজাল্ট আমরা কিভাবে দেখব? যখন আমরা এটা একটা ব্যাকটেরিয়াল লুপ, ধরো আমি একটা স্টিকিং একটা প্লেটে একটা টান দিয়েছি, এখানে ব্যাকটেরিয়া গ্রো করেছে, এর মধ্যে যখন ওই কালার মানে ইয়াটা আমি দিয়েছি, পিঙ্ক রিয়েজেন্ট অ্যাড করেছি, এখানে নেগেটিভ টেস্ট, মানে এর মধ্যে ওই সাইটোক্রোম অক্সিডেজ অ্যাক্টিভিটি নাই, যার কারণে সে অক্সিডাইজড হতে পারেনি এই রিয়েজেন্ট, তো সাইটোক্রোম নিজেও রিডিউসড হতে পারেনি, কারণ নাই তো। কিন্তু এইখানে আছে, আর থাকার কারণে কি হলো? প্রথমে পিঙ্ক কালার থেকে মেরুন কালার হয়, হ্যাঁ, লাইট পিঙ্ক থেকে মেরুন কালার হয়, তারপর পার্পল কালার হয়, একদম শেষমেশ ডার্ক কালার হয়ে যায়। তো এই যে পার্পল কালার কিংবা ডার্ক কালারেশন, এটাই হচ্ছে পজিটিভ, আর যেটা নেগেটিভ সেটার ক্ষেত্রে আমরা কোনো কালারেশন দেখি না। টেস্ট কি বোঝা গেছে? আচ্ছা, এটা দেখালাম একটা ইসের ভিতরে, প্লেটের ভিতরে। এই জিনিস আবার ফিল্টার পেপারেও করা যায়। প্লেট মানে কি? গ্লাস প্লেটের মধ্যে এই কাজ করলাম, ফিল্টার পেপারের মধ্যেও কাজ করা যায়। মানে ফিল্টারের মধ্যে, মানে ফিল্টার পেপার থাকে না, পাতলা ফিল্টার পেপার, সেই ফিল্টার পেপারের উপরে ব্যাকটেরিয়াল কলোনি দিয়েও আমরা সেই টেস্ট করতে পারি। সেটা এখানে দেখানো নাই। এখানে কয়েকটা মেথড বলা আছে, একটা হচ্ছে প্লেট মেথড, প্লেট মেথডে করতে পারো, আরেকটা হচ্ছে ফিল্টার পেপার মেথড। তার মানে কয়েক ভাবেই করা যায়। কখনো কখনো আমরা প্লেটের মধ্যে সরাসরি ড্রপ দিয়ে দিই, কখনো কখনো গ্লাস স্লাইডে করি। স্লাইড মানে কি? ওই যে আমরা ডিপ্রেশন স্লাইড দেখানোর সময় স্লাইড দেখালাম না, কাঁচের স্লাইড, সেটাতেও করতে পারি। আবার এরকম একটা পেট্রে ডিশের মধ্যে নিয়েও করতে পারি, যেখানে করো। কখনো প্লেট মেথড, কখনো স্লাইড মেথড বলি, এবং কখনো বলি ফিল্টার মেথড। এটা গেল অক্সিডেজ টেস্ট। ক্যাটালিস্ট টেস্টটা কি? ক্যাটালিস্ট টেস্ট, এখানে আমরা কি বোঝার চেষ্টা করি? ক্যাটালিস্ট টেস্টের লার্নিং অবজেক্টিভস একটু পড়ি আমরা। ডিটারমাইন দ্য অ্যাবিলিটি অফ সাম মাইক্রোঅর্গানিজম টু ডিগ্রেড হাইড্রোজেন পারক্সাইড বাই প্রোডিউসিং দ্য এনজাইম ক্যাটালেস। তাহলে হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙতে পারছি কিনা, ডিগ্রেড করতে পারছি কিনা, আমরা সেটা দেখার চেষ্টা করি। তার মাধ্যমে? ক্যাটালেজ এনজাইমের মাধ্যমে। তার মানে কোন অর্গানিজমের মধ্যে ক্যাটালেজ এনজাইম আছে সে হাইড্রোজেন পারক্সাইডকে ডিগ্রেড করবে, তাহলে পজিটিভ হবে। আর কোন এনজাইমের মধ্যে ক্যাটালেজ এনজাইম, কোন অর্গানিজমের মধ্যে ক্যাটালেজ এনজাইম নাই, সে হাইড্রোজেন পারক্সাইডকে ডিগ্রেড করতে পারবে না, তাহলে আসলে তার ক্ষেত্রে আমরা নেগেটিভ রেজাল্ট পাবো। সহজ হিসাবটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙা, কার মাধ্যমে? ক্যাটালেজ এনজাইমের মাধ্যমে। এই জন্যই নাম ক্যাটালিস্ট টেস্ট।
আমরা একটু পরে কি বলার চেষ্টা করছি, ডিউরিং দ্য এরোবিক রেসপিরেশন, যখন আসলে এরোবিক রেসপিরেশন ঘটে, মাইক্রো অর্গানিজম প্রডিউস হাইড্রোজেন পারঅক্সাইড and in some cases an extremely toxic superoxide। মানে এইগুলো আসলে বডির জন্য ক্ষতিকারক কিছু মলিকুল তৈরি হয় এরোবিক রেসপিরেশনের সময়। হাইড্রোজেন পারঅক্সাইড নিজেও ক্ষতিকারক, এছাড়া আরো কিছু টক্সিক সুপারঅক্সাইড মলিকুল তৈরি হয়। Accumulation of these substances will result in the death of the organism unless they can be enzymatically degraded। তার মানে কি, এই যে মলিকুল বা সাবস্টেন্স তৈরি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড এবং অন্যান্য টক্সিক সুপারঅক্সাইড, এইগুলা যদি না ভাঙা যায় তাহলে কি করবে, অর্গানিজমটা মারা যাবে, কারণ এগুলো টক্সিক ইফেক্ট আছে। তাহলে অর্গানিজমের কাজ কি, এগুলোকে ভেঙে ফেলা, কারণ রেসপিরেশন ঘটছে বডিতে, এগুলো তৈরি হচ্ছে, অন্য একটা এনজাইম দিয়ে এগুলোকে ভেঙে ফেলে, এটাই বডির কাজ। এখন ওই এনজাইম তো থাকা লাগবে যেটা এটাকে ভাঙে। These substances are produced when aerobes, facultative anaerobes and microaerosols use the aerobic respiratory pathway। তার মানে এই সাবস্টেন্স কার মধ্যে তৈরি হয়, ওই যে তিনটা গ্রুপ যারা আসলে হচ্ছে অক্সিজেনের বা এয়ারের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে, বা এয়ারের উপস্থিতিতে তারা শ্বসন মানে রেসপিরেশন ঘটাতে পারে, তারা এরা কারা, এরোবিক, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক কিংবা মাইক্রোএরোফিল। তাহলে তাদের মধ্যেই এই সাবস্টেন্স গুলো তৈরি হয় এবং তাদের মধ্যেই আসলে এটা ভাঙার প্রয়োজন পড়ে। In which oxygen is the final electron acceptor during the degradation of carbohydrate for energy production। আমরা বলছি অক্সিজেন এখানে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে। অর্গানিজম ক্যাপাবল অফ প্রোডিউসিং ক্যাটালিস্ট, যারা ক্যাটালিস্ট প্রোডিউস করতে পারে যে অর্গানিজম, তারা র্যাপিডলি হাইড্রোজেন পারঅক্সাইডকে ডিগ্রেড করে অ্যাজ ইলাস্ট্রেটেড। তার মানে হাইড্রোজেন পারঅক্সাইডকে ক্যাটালিস্ট এনজাইম থাকলে ভেঙে ওয়াটার এবং ফ্রি অক্সিজেনের তৈরি করবে। এই যে ফ্রি অক্সিজেন, এই ফ্রি অক্সিজেনটা বুদবুদ আকারে আমরা দেখতে পাবো, বাবল ফরমেশন করবে। আমরা রিঅ্যাকশন যখন দেখবো একটা প্লেটে কিংবা একটা পেপারে, তখন দেখবো যে এখানে বাবল ফরমেশন করেছে, মানে ফ্রি অক্সিজেন এখানে বাবল ফরমেশন করবে। আরেকটু আমরা জানার চেষ্টা করি যে আসলে কি কি ধরনের এনজাইম এখানে প্রয়োজন পড়ে। এরোবিক অর্গানিজম দ্যাট ল্যাক দ্য ক্যাটালিস্ট, ধরো এরোবিক অর্গানিজম এরোবিক রেসপিরেশন করতেছে কিন্তু তার মধ্যে ক্যাটালিস্ট এনজাইম নাই, can degrade especially toxic superoxide using the enzyme superoxide dismutase। The end product of superoxide dismutase is H2O2 by hydrogen peroxide, but this is less toxic to the bacterial cell than the superoxide। এখানে একটা ঘটনা বলা আছে, ঘটনাটা কি, এরোবিক অর্গানিজমের মধ্যে যদি ক্যাটালিস্ট এনজাইম না থাকে তার মানে কি, তাহলে তোকে ভাঙতে পারবে না, ঠিক না? কিন্তু যদি ওর মধ্যে আরেকটা স্পেশাল এনজাইম থাকে যেমন সুপারঅক্সাইড ডিসমুটেজ, তাহলে করে কি সুপারঅক্সাইড গুলোকে ভেঙে হাইড্রোজেন পারঅক্সাইডে কনভার্ট করে। হাইড্রোজেন পারঅক্সাইড আবার ওই ধরনের সুপারঅক্সাইডের চেয়ে লেস টক্সিক, মানে কম ক্ষতিকারক কিন্তু ক্ষতিকারক। Inability of the strict anaerobes to synthesize the catalase, peroxidase or superoxide dismutase may explain why oxygen is poisonous to this microorganism। আমরা যে প্রায়ই বলি একটা কথা যে অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে না, মানে অক্সিজেন তাদের কাছে পয়জনাস, তাদের কাছে অ্যানারোবিক, মানে অ্যানারোব কি করে, অক্সিজেনের উপস্থিতি বেঁচে থাকতে পারে না। কেন বেঁচে থাকতে পারে না? কারণ অক্সিজেনের উপস্থিতিতে যেই ধরনের রিঅ্যাকশন হয়ে যেই ধরনের মলিকুলগুলো অ্যাকুমুলেট করে তাদেরকে ভাঙার মতো এনজাইম ওদের মধ্যে নাই। কোন এনজাইম গুলা, ক্যাটালিস্ট নাই, পারঅক্সিডেজ নাই কিংবা সুপারঅক্সাইড নাই। তার মানে কি, এইগুলা না থাকার কারণে এই যে এই টক্সিক মেটাবোলাইট গুলা তৈরি হচ্ছে, এই মেটাবোলাইট গুলা সেল ডেথের জন্য দায়ী। তার মানে অক্সিজেনের উপস্থিতিতে ওরা মারা যায়। তাহলে যাদের মধ্যে অক্সিজেনের মানে এই এনজাইম গুলো আছে তারা এই টেস্টে পজিটিভ হবে, যাদের মধ্যে নাই তারা নেগেটিভ হবে। এবং এটা আমরা দেখতে পাই কিভাবে, ক্যাটালিস্ট প্রোডাকশন ক্যান বি ডিটারমাইন্ড বাই অ্যাডিং দ্য সাবস্ট্রেট H2O2 to an appropriately incubated ট্রিপ্লিকেট সোয়া এগার স্ল্যান্ট কালচার। তার মানে ট্রিপ্লিকেট সোয়া এগার হচ্ছে মিডিয়া, স্ল্যান্ট মিডিয়া ব্যবহার করতে পারি আমরা, সেখানে রিয়েজেন্ট হিসেবে 3% হাইড্রোজেন পারঅক্সাইড দিব। তার মানে এই যে একটা লুপফুল অফ ব্যাকটেরিয়া আছে বা একটা ব্যাকটেরিয়ার কালচার আছে বা স্ল্যান্টের মধ্যে আছে, সেখানে যখনই তুমি রিঅ্যাকশন এই হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাড করে দিবা, হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙার মতো এনজাইম তার মধ্যে থাকলে তুমি এখানে বুদবুদ দেখতে পাবে, অক্সিজেনের উপস্থিতিতে বুদবুদ তৈরি হবে, মানে বাবল ফরমেশন করবে, বাবল অফ ফ্রি অক্সিজেন গ্যাস, এটা পজিটিভ টেস্ট। আর যদি না করে তাহলে এটা নেগেটিভ ক্যাটালিস্ট টেস্ট। আমরা একটু ছবিতে চলে যাই। আমরা এখানে টিউব মেথড দেখাচ্ছি, স্লাইড মেথড দেখাচ্ছি, প্লেট মেথড দেখাচ্ছি। প্রথমে আমরা টিউবে যাই। এটা একটা লিকুইড কালচার, সরি এটা একটা স্ল্যান্ট। স্ল্যান্ট তো বুঝি, এই যে এইভাবে স্ল্যান্ট, নিশ্চয়ই স্যার দেখিয়েছেন স্ল্যান্ট। স্ল্যান্ট চিনি না আমরা, এগার স্ল্যান্ট।
এই স্ল্যান্টের মধ্যে আমরা জিগজ্যাগ করে ধরো ব্যাকটেরিয়াকে দাগ দিয়ে দিয়েছি, ব্যাকটেরিয়া গ্রো করেছে। এখন এর মধ্যে আমরা হচ্ছে যখন এটার ক্ষেত্রে সে ক্যাটালেজ এনজাইম প্রডিউস করতে পারেনি দেখে সে কোনো রিঅ্যাকশন দেয়নি। এটাতে ক্যাটালেজ এনজাইম প্রডিউস করেছে দেখে ফ্রি অক্সিজেনের গ্যাস তৈরি হয়েছে বা বাবল তৈরি হয়েছে, তার মানে এটা পজিটিভ। প্লেট মেথডে একই কথা, এই যে ব্যাকটেরিয়া কালচার এর মধ্যে যখন 3% হাইড্রোজেন পেয়েছি, এনজাইম তৈরি করতে পারেনি দেখে তার মধ্যে অক্সিজেন তৈরি হয়নি, এখানে তৈরি হয়েছে, এটা পজিটিভ। ঠিক একইভাবে আমরা হচ্ছে স্লাইডেও করতে পারি। স্লাইডে আমরা হচ্ছে দুটো স্লাইডে দিয়েছি, এখানে কোনো রিঅ্যাকশন নাই মানে এটা নেগেটিভ, এটাতে বুদবুদ বা বাবল ফরমেশন হয়েছে দেখে এটা পজিটিভ। এইটুকু পর্যন্ত আজকের পড়া করা যাবে? না টোটাল টেস্ট হলো কয়টা? ইনভিকের মধ্যে ধরো 4টা টেস্ট। আমরা কিন্তু প্রত্যেকটার একদম ইন ডিটেইলস তোমাদেরকে মানে প্রশ্ন করবো। হ্যাঁ, একদম ইন ডিটেইলস তোমাকে পড়তে হবে একদম ভিতর থেকে, মানে ছাড়া ভাবে জানলে হবে না, টেস্ট করলে পুরোটা বুঝে পড়তে হবে। অক্সিডেজ, ক্যাটালেজ, হ্যাঙ্গিং ড্রপ, 3টা টেস্ট, আর ইনভিকের মধ্যে 4টা, টোটাল হচ্ছে 7টা। আমরা আরো 3টা বা 4টা টেস্ট তোমাদের পরে ট্রাই করবো যদি সময় আমরা ঠিক মতো পাই। ইনভিক টেস্ট লিখতে হবে, ইনভিকের 4টা আর কি, তারপরে লিখতে হবে অক্সিডেজ, ক্যাটালেজ, এইভাবে লিখতে হবে। আরো যদি অ্যাড হয় সেগুলো আরো পরে লিখতে হবে, হাতে লিখতে হবে। ঠিক আছে, আমরা ক্লোজ করছি। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এই যারা আসলে পরে জয়েন করছেন, হ্যাঁ 12 জনের বাইরে আসলে পরে জয়েন করছেন, তারা অ্যাটেন্ডেন্স পাবেন না, কারণ 10 থেকে 12 মিনিট আমি ক্লাসে বসে আছি, আপনারা আসেন নাই। আপনাদের আমি আসলে ক্লাসে ঢুকতে দিয়েছি, এটাই বেশি। মিটিং লক করে দেওয়া উচিত ছিল যাতে কেউ ঢুকতে না পারে, কিন্তু দিয়েছি যেহেতু পরীক্ষাতে এগুলো আসবে, প্রশ্ন কিংবা পড়াশোনা, এই জন্য ঢুকতে দিয়েছি। কিন্তু অ্যাটেন্ডেন্স পাবেন না, অ্যাটেন্ডেন্স 0 হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে, যেহেতু আসলে ল্যাবের ক্লাস বেশি হবে না। সিয়াম, তুমি আমাকে হচ্ছে তোমার মেইল অ্যাড্রেসটা দ্রুত দাও, আমি এটা মেইল করে দিচ্ছি যাতে যে যার সুবিধা মতো সময় লিখতে পারে। জি স্যার, আমি দিচ্ছি আপনাকে। স্যার প্রিন্ট করে দিলে হয় না? করে দিলে স্যার হাতে না লেখে প্রিন্ট করে যদি দেই? করে দিলে হবে, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টের জায়গাতে 0 পাবা এবং পরীক্ষার জায়গায় যতটুকু লিখতে পারবো ততটুকু নাম্বার পাবো। অ্যাসাইনমেন্টে 10 নাম্বার আছে, সেটাতে 0 পাবো যদি প্রিন্ট করে দাও। আমার কন্টেন্ট তুমি আমাকে প্রিন্ট করে দিয়ে কি লাভ হলো? হাতে লিখতে হবে, ড্র করতে হবে, মানে ছবি যেভাবে আছে সেভাবে কালার সহকারে। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? মানে মনে হয় নাই। ঠিক আছে, ক্লোজ করে দিচ্ছি। বেস্ট অফ লাক, সবার সাথে পরীক্ষায় দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।